আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে রাসায়নিক বন্ধনের একটা বোরিং ক্লাস, মানে অনেক লম্বা টপিক, কিন্তু এখান থেকে তেমন কিছু গুরুত্বপূর্ণ না। এই ছোটখাটো একটা অবজেক্টিভ আসতে পারে আর কি। চলো, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, মৌলের বিভিন্ন গ্রুপের সাধারণ ধর্মাবলী আর অবস্থান্তর মৌল, এটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন, এদেরকে কেন ট্রানজিশন বলে? কারণ হচ্ছে তোমার এদের বিহেভিয়ার ট্রানজিট করে, আই মিন চেঞ্জ হয়, ওই অধাতুদের মতো অনেকটা, বাট এরা তো ধাতু, এই আর কি। তো মানে তেমন একটা মজার টপিক না আর কি। যাই হোক, তো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে চলো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করি। এটা করতে গেলে তোমাকে একটু গতদিন যে আমরা এসপিডিএফ 4টা ব্লক শিখছিলাম, সেই ব্লক ওয়াইজ যদি যাও তাহলে অনেক সহজ হবে আর কি। তো তোমাদের বইতে কিছু আগডম বাগডম নিয়ম লেখছে, ওই নিয়মগুলো ভালো না। আমি তোমাদের একটু বেটার নিয়ম দেখানোর চেষ্টা করবো, আবার বইয়ের নিয়মও বলে দিব, যার কাছে যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। এখন একটা কথা হচ্ছে, তোমাদেরকে আমি গতদিন দেখাইছিলাম যে গোটা পর্যায় সারণীটা এরকম: প্রথম গ্রুপটা একটু খাড়া, পরের গ্রুপটা এক ঘর খাটো, তারপরের গ্রুপটা দুই ঘর খাটো, খানিকটা দূর চলে যায়, যে আবার কি হয়, দুই ঘর উপরে ওঠে, উঠে আবার খানিকটা, যে এই যে এটা হচ্ছে পর্যায় সারণীর মেইন ফ্রেম। তো এই মেইন ফ্রেমের ক্ষেত্রে তোমার দেখো, আমি যদি বলি এই দুইটা গ্রুপ, এটা ছিল এস ব্লক, ডান পাশের এই পুরোটা ছিল হচ্ছে পি ব্লক, মাঝখানের এটা ছিল হচ্ছে ডি ব্লক, আর নিচে যে দুইটা কোলবালিশ রাখা থাকে, কই গেল, এই কোলবালিশ দুইটা ছিল হচ্ছে কি ব্লক আমাদের, এফ ব্লক। এটা হচ্ছে আমাদের এফ ব্লক। সো এই চারটা চারটা ব্লকের জন্য তিনটা নিয়ম, এই জন্য এস আর পি ব্লকের একই নিয়ম, ডি ব্লকের আলাদা একটা নিয়ম, এফ ব্লকের আলাদা একটা নিয়ম। এফ ব্লকের নিয়ম সবচেয়ে সহজ, ঠিক আছে, কোনো প্যারা নাই, চিল। কারণ বুঝতেই পারতেছো, এফ ব্লকের এই সবগুলো মৌল মূলত এই জায়গাটাতে অবস্থিত, এই জায়গাটাতে। তো এদের ক্ষেত্রে না গ্রুপ বাইর করা লাগে না, গ্রুপ এইটাই, এই যে এখানে যে গ্রুপটা 3B অথবা 3 নাম্বার গ্রুপ যেটাকে বলো, ওই গ্রুপে অবস্থিত। তো চলো আমরা দেখি এক এক করে। এস এবং পি ব্লক মৌলের ক্ষেত্রে নিয়মটা একটু পড়ে নাও তোমরা নিজেরা, তারপরে আমি আলোচনা শুরু করতেছি। আর একটু বড় করে দিই, ছোট হয়ে গেছি ছোট্ট বন্ধু। ঠিক আছে, তোমাকে একটু কপি করে নিয়ে আসি, তোমাকে এবার আমি একটু ঘুরিয়ে দেব। হুম, কেউ সুন্দর, এই তো। ওকে, সো এস আর পি ব্লকের ক্ষেত্রে কি নিয়ম দেখো ভাই, ইলেকট্রন বিন্যাস পারা লাগবে। গতদিন বলছি ইলেকট্রন বিন্যাস পারা লাগবে। তো ইলেকট্রন বিন্যাস যদি না পারো, তাহলে তুমি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কিভাবে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করবে? এটা তো সম্ভব না। সো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের পর্যায় নির্ণয় করে ফেলতে হবে আগে, তারপরে করতে হবে হচ্ছে গ্রুপ নির্ণয়। তো পর্যায় নির্ণয়ের নিয়মটা কি? মোট সার্থক শক্তি স্তর সংখ্যা। তোরা একটু আমাকে বল, একটা পরমাণুর টোটাল শক্তি স্তর কয়টা বলতো? একটা পরমাণুর শক্তি স্তর কয়টা হয়? যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর কয়টা? ধন্যবাদ ছোট্ট বন্ধু, তোমার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমি যে এখন ক্লাস নিতেছি, আমি আজকে সকাল থেকে সন্ধ্যা রাত 10:30 পর্যন্ত ক্লাস নিব। সো ধন্যবাদ, আমি পরে কথা বলতেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলো। অসংখ্য, রাইট, এক্স্যাক্টলি, অসংখ্য শক্তি স্তর আছে আর কি। সো সার্থক শক্তি স্তর কাকে বলে? সার্থক শক্তি স্তরকে ইংরেজিতে বলে সিগনিফিক্যান্ট অরবিটস বা সিগনিফিক্যান্ট শেলস। সো সিগনিফিক্যান্ট শেলস হচ্ছে কোনটা? আহ, যে শক্তি স্তরে ইলেকট্রন যায়, মানে যেখানে ইলেকট্রন আছে, ওইটাকে বলে সার্থক শক্তি স্তর। যেখানে ইলেকট্রন নাই, ওইটাকে বলে হচ্ছে তোমার আহ মানে ব্যর্থ শক্তি স্তর বইলো না, সেটা হচ্ছে তোমার মানে অসার্থক, মানে কি বলে, ইনসিগনিফিক্যান্ট শক্তি স্তর আর কি। ঠিক আছে, এই সার্থক এই নামটা আমার দেওয়া, মানে ইংরেজিতে বইতে পড়ছি আমি সিগনিফিক্যান্ট শেলস। তো ওইখান থেকে আমি বানাইছি সার্থক শক্তি স্তর আর কি, মানে যেখানে ইলেকট্রন আছে। তোমরা যে সার্থক অঙ্ক নাম শুনছো না ম্যাথমেটিক্সে, যে তিন তিন কি জানি বলে রাইসুল, 3 ঘর সার্থক অঙ্ক নাকি 3 দশমিক সার্থক অঙ্ক, এরকম কি জানি এটা বলে আর কি। হ্যাঁ, যাই হোক, এরকম বলে আর কি। তাহলে এখন দেখো, আমরা একটু একজনকে মিলাই দেখি এস আর পি ব্লক মৌল। চলো সোডিয়ামেরটা করে দেখি। সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, তারপরে কি 3s1। এখন দেখো, এই যে সোডিয়ামের ক্ষেত্রে লাস্টের শেল,
এইটা হচ্ছে তার লাস্ট শেল। তাহলে কি বলছে এখানে, মোট সার্থক শক্তি স্তর সংখ্যা, মোট টোটাল শক্তি স্তর তার কয়টা আছে, তিনটা না? এই একটা শক্তি স্তর, এই পুরোটা একটা শক্তি স্তর, এটা কিন্তু আরেকটা শক্তি স্তর। সো শক্তি স্তর যেহেতু তিনটা, তাহলে আমি বলবো হচ্ছে এটা, যে এই ভদ্রলোক হচ্ছে 3 নং কি বলেন তো, পর্যায়। পর্যায় বাইর করতে হচ্ছে এইভাবে, অথবা অন্যভাবে বলা যায় সর্বোচ্চ প্রধান কিউএন সংখ্যা। কিউএন মানে বুঝছো তো, কিউএন এর পরে তো আবার সংখ্যা লাগে না, কিউএন বললেই হইতো। সর্বোচ্চ প্রধান কিউএন, কিউএন মানে কি বল, কার কার মনে আছে, কোয়ার্টার 1-এ পড়াইছি। হোয়াট ইজ কিউএন? কিউএন মানে কি, কোয়ান্টাম নাম্বার, রাইট? সো প্রধান কোয়ান্টাম নাম্বার কোনগুলো, এই যে সামনের যে নাম্বারগুলো বসে এগুলোকে বলে প্রধান কোয়ান্টাম নাম্বার। তো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার কত, 3 না? দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতেছি 3 নং শক্তি স্তর। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে, এবার আসো গ্রুপ নির্ণয় করি। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এটা কোন ব্লকের মৌল এটা একটু দেখে ফেলতে হবে। লাস্ট ইলেকট্রন এস সাবশেলে ঢুকছে, সো এটা একটা এস ব্লকের মৌল। সো এস আর পি এর ক্ষেত্রে এই নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে কি, সর্বশেষ শক্তি স্তরে মোট যে ইলেকট্রন সংখ্যা যত হবে তত এ গ্রুপ। তার মানে এটাকে আমাদের বলতে হবে লাস্টের শেলে, লাস্টের শেলে টোটাল ইলেকট্রন কয়টা আছে, একটা। তার মানে এটাকে বলতে হবে 1 বলার পরে এ বলে দিতে হবে, এ 1 এ গ্রুপ। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? লাস্টের শেলে টোটালি যতগুলো ইলেকট্রন থাকবে তত এ গ্রুপ, তত লেখার পরে এ লিখতে হবে। এটা হচ্ছে আমাদের আমলের এবি সিস্টেম। এবার যদি তোমাদের আমলের সিস্টেমে যাও, তখন নিয়মটা যেটা, সেটা হচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা যত, তত সাথে 10 যোগ করা লাগবে। তার মানে এটা মনে হচ্ছে কি 11 নম্বর গ্রুপ না? 11 নম্বর না, মানে এখানে একটু বইয়ের কথার ল্যাঙ্গুয়েজে ঝামেলা আর কি। সর্বশেষ যদি এস ব্লকের মৌল হয়, অর্থাৎ লাস্ট ইলেকট্রন যদি এস সাবশেলে ঢোকে, তাহলে হচ্ছে যতগুলো ইলেকট্রন থাকবে ওটা হচ্ছে তত নাম্বার গ্রুপ। যদি পি ব্লকের মৌল হয় তাহলে ওর সাথে 10 যোগ করা লাগবে। তো এটা তো এস ব্লকের, তাহলে এটা কি হবে, 1 নম্বর গ্রুপ বলা লাগবে। এটা হচ্ছে 1 নং গ্রুপ। এই বাট এ বি সিস্টেম বেটার, মানে লাস্টের শেলের টোটাল যতগুলো ইলেকট্রন তত এ গ্রুপ। বুঝিয়াছো? হ্যাঁ, 9-10-এ পড়ছিলাম এক্স্যাক্টলি। এই জন্য এটা নিয়ে আমি কথাই বলতে চাইছিলাম না, বাট তারপরও এখন সিলেবাস ব্রেকডাউনে দেওয়া হয়েছে, কথা বলতে হবে আর কি। ক্লোরিন, ক্লোরিনের কথা যদি বলি তাহলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p কত 5। এইবার দেখো তার লাস্টের শেল কতটুকু, এইটুকু হচ্ছে লাস্টের শেল। লাস্টের শেল মার্ক করা শিখবা, কেমিক্যাল বন্ড পড়তে গেলে, হাইব্রিডাইজেশন থেকে শুরু করে ভিবিটি সবকিছু শিখতে গেলে লাস্টের শেল মার্ক করা লাগবে আমাদের। তাহলে লাস্টের শেলে দেখো তো কয়টা শেল আছে, 3টা শেল। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তাহলে আমাদের কি বলা লাগবে, সে হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা ওইভাবে না লিখে 3 নং পর্যায়ে লিখে দেই, 3 নং পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে এটা বললেও হয়, 3 নং পর্যায়ে। এবার আসো গ্রুপের ডিসিশনে। সো এটা যেহেতু পি ব্লকের মৌল, এস আর পি পি এর ক্ষেত্রে নিয়ম একই, সেটা হচ্ছে কি লাস্টের টোটাল ইলেকট্রন সংখ্যা কত, 7টা। তাহলে তোমাদের বলা লাগবে 7a, 7a মৌল, 7a গ্রুপের মৌল। তোরা বুঝছো লাস্টের মানে ইলেকট্রন দেখে যদি বোঝা যায় এস ব্লক বা পি ব্লক, তাদের ক্ষেত্রে একই নিয়ম, লাস্টের শেলের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে তত এ, যততে থাকবে তত এ। এবার তোমাদের বইয়ের সিস্টেমে যদি যাও, এটা যেহেতু পি ব্লকের মৌল, তাহলে টোটাল ইলেকট্রন কত, 7। সাথে সাথে আবার কত যোগ করতে বলছে, 10 যোগ করতে বলছে। তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার 17 নং গ্রুপ। মানে আমি তোমাদেরকে দুই সিস্টেমেই দেখাই দিচ্ছি, তোমাদের বইয়ের সিস্টেম আমাদের আমলের সিস্টেম দুইটাই বলতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা তারপরে ধরো আরো এক বলদের করি, কোন ছাগলের করা যায়, ধরো নাইট্রোজেন করি। নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3। এখন এই ভদ্রলোকের লাস্টের শেল তো এতটুকু, এই যে এটা। তার মানে ইনি থাকবেন কোথায়, ইনি থাকবেন হইতেছে, ইনি থাকবেন হইতেছে 2 নং পর্যায়ে। তার পর্যায় নাম্বার হচ্ছে 2। আর গ্রুপ হবে কোনটা, 3 আর 2 5, 5 যেহেতু তার মানে 5-এ, কথা নাই, 5-এ, 5-এ গ্রুপ। এবার তোদের সিস্টেমে আয়, তোদের বইয়ের সিস্টেমে এটা যদি পি ব্লকে পড়ছে, তাহলে 5 আছে বলে আমাদের কি বলা লাগবে বলেন তো, 5-এর সাথে 10 যোগ করে বলা লাগবে 15 নং গ্রুপ। তোমরা কি বুঝিয়াছো আমার কথা বন্ধুরা? সহজ জিনিস তো গেল। এবার আসো ডি ব্লক। ডি ব্লকের ক্ষেত্রে খেয়াল করে দেখ, পর্যায় নির্ণয় নিয়ম কিন্তু একই। পর্যায় নির্ণয়ের নিয়ম আগেও যা ছিল এখনো কিন্তু তাই, হুবহু তাই। আমি এখানে একটু কালো করে দেই, কালা জাদু। ও কালা কালা রে কালা, প্রচন্ড কালা। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে আমরা একটা মৌল নেই, মৌল নিয়ে এক্সপেরিমেন্ট করি, দেখা যাক কি হয়। ধরো কাকে নিব, আয়রনকে নেই। না না, আয়রন তো বাজে হয়ে গেল। কাকে নিব, স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়ামকে নেই, ভ্যানাডিয়াম ভালো, লক্ষ্মী আছে। ভ্যানাডিয়াম কত, স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম হয়ে গেছে তো, 21-এর পরে 22, তাই না? তাহলে ভ্যানাডিয়াম হচ্ছে 22, তাহলে কত লিখবো, 1s2 2s2 করে লিখবো না। এই সব ক্ষেত্রে স্মার্টার সিস্টেম হচ্ছে তুমি এইভাবে লিখে দিবা
থার্ড ব্র্যাকেট আর্গন, এর মানে কি ভাইবো না যে আর্গনের ঘনমাত্রা? এইটার মানে হচ্ছে আর্গনের গোটা ইলেকট্রন বিন্যাসটা এখানে বসাইতে হবে। আর্গন কত মনে আছে? 18টা ইলেকট্রন আর্গনের। তাহলে 18 পর্যন্ত অর্থাৎ 3p6 পর্যন্ত ইলেকট্রন টোটালি বসাইছি আমরা। এই ভ্যানাডিয়াম কত 22 না 23? স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়ামের পরে তো ভ্যানাডিয়াম না টাইটেনিয়াম। আমি একটু টেনশনে পড়ে গেছি, আমার একটা ফ্যামিলি মিটিং মানে ইনবক্স জ্যাম হয়ে আছে, আপুরা দুলাভাইয়ের অনেক কথা বলতেছে, আমি রিপ্লাই দিতে পারতেছি না, এই কারণে তোদের সামনে ভিডিও পাঠাইলাম। যাই হোক 23 বেসিক্যালি। সো 18-র পরে এবার যাবে কি আমাদের, এবার হবে হচ্ছে আমাদের 3D, তারপরে যাবে হচ্ছে 4s, কিন্তু 4s এ ইলেকট্রন ঢুকবে আগে, তাহলে 18 পরে 2 20 আর 3 23। ঠিক আছে, ওকে। এটা যদি 23 হয়ে থাকে, এখন বলো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখা যাচ্ছে 4, তার মানে বলা যায় সে হচ্ছে 4th পর্যায়ে, অর্থাৎ চতুর্থ পর্যায়ে আছে। এই যে পর্যায় সংখ্যা দেখো আগের সিস্টেমে করা যায় কোয়ান্টাম নাম্বার দেখে, ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। অথবা বলা যায় 4টা শেল যেহেতু আছে, তার 4টা সার্থক অরবিট আছে, দ্যাটস ওয়াই তার চতুর্থ পর্যায়ে থাকার কথা। এবার আসো গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সর্বশেষ ডিআরএস এ মোট ইলেকট্রন সংখ্যা যত তত বি গ্রুপ। তো যেহেতু লাস্টের ডিআরএস মিলে, লাস্টের ডিআরএস দেখতে হবে, এই যে লাস্টের ডিআরএস, এই দুইটাকে দেখা লাগবে। লাস্টের ডিআরএস মিলে কয়টা ইলেকট্রন হয়েছে বলেন তো? 3 আর 2 5, তার মানে বলা লাগবে তোমার 5b। লাস্টের ডিআরএস এ মোট ইলেকট্রন সংখ্যা যত তত বি, বুঝিয়াছো? তবে আর একটা কথা একটু বলতে ভুলে গেছিলাম, এখানে লেখা দেই, সেটা হচ্ছে লাস্ট ডি প্লাস এস এটা মিলে যদি, মানে যতগুলো হবে তত বি, কিন্তু যদি কখনো হয় 8 অথবা 9 অথবা 10টা ইলেকট্রন, তাহলে কিন্তু কি হবে জানো? শুধুমাত্র 8 হবে। লাস্ট ডি প্লাস এস এটা মিলে যদি ইলেকট্রন হয় 11টা, তাইলে হবে হচ্ছে 1b, বুঝতেই পারতেছো কপারের কথা বলতেছি। লাস্ট ডি প্লাস এস মিলে যদি তোমার ইলেকট্রন হয় 12টা, তাইলে হবে হচ্ছে 2b। একটু ভেবে দেখো গতদিন এরকম হয়েছিল, 8 এর পরে আমাদের 1b 2b রিপিট হয়েছিল। হ্যাঁ এই তো ধরে ফেলছে, ববি ধরে ফেলছে, যে এই 8 নাম্বার যে গ্রুপটা ছিল তাদের কিন্তু 3টা কলাম মিলে একটা গ্রুপ ছিল। বাহ, গুড। আচ্ছা, সো এটা হয়ে গেল। তাহলে এখন 5টা ইলেকট্রন ছিল বলে 5b। এখন তোমাদের সিস্টেমে করলে কি হবে? লাস্টের ডিআরএস এ মোট ইলেকট্রন সংখ্যা যত তত গ্রুপ, তার মানে তোমরা সিম্পলি এটাকে বলবো 5 নং গ্রুপ। এটা তোমাদের বইয়ের সিস্টেম 5 নং গ্রুপ, আর আমাদের সিস্টেম বললে 5b গ্রুপ। আরো একটা মৌল চলো করি, ধরো কারটা করা যায়, আয়রনেরটা করি। আচ্ছা না, ম্যাঙ্গানিজেরটা করি। ম্যাঙ্গানিজ হচ্ছে আর্গন তো লিখলাম, লেখার পরে কত ম্যাঙ্গানিজ কত নাম্বার মৌল? 25 নাম্বার মৌল। তাহলে আর্গনের পরে 3d, তারপর হচ্ছে তোমার 4s, তাহলে 4s হচ্ছে দুইটা, তাহলে 18 2 20 আর 5 25। এর ক্ষেত্রে আমাদের এবার যেটা বলা লাগবে, যেহেতু এখানে 4 আছে, তার মানে হচ্ছে কোনটা? 4th পর্যায়ে। এরা সবাই 4th পর্যায়ে আছে আর কি, 4th পর্যায়ে। এবং লাস্টের ডিআরএস এর যোগফল লাগবে এবার আমাদের, লাস্টের ডিআরএস এর যোগফল। লাস্টের যখন তুমি ডিআরএস এর যোগফল করবা তখন কত? 5 আর 2 7, 5 আর 2 7 মানে হচ্ছে 7b, 7b গ্রুপ। আর তোমাদের সিস্টেমে বললে 5 আর 2 7, সো ডেফিনেটলি 7th গ্রুপ বা 7 নাম্বার গ্রুপ। বুঝিয়াছো? আচ্ছা, তারপরে এবার আসো বন্ধু, সেটা হচ্ছে ধরো আয়রনকে করতেছি আমরা, আর্গন, তারপরে হচ্ছে কত 3d 4s, 18 2 20, আচ্ছা 26। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার 4 আছে বলে এখানে এখানে বলা লাগবে 4th পর্যায়। পর্যায় সবার একই, পর্যায়ে ঝামেলা না, ঝামেলা হচ্ছে গ্রুপ। আর এখানে কি আছে? টোটাল ইলেকট্রন কয়টা? 6 2 8। তাহলে কি বলছিলাম, লাস্টের ডিআরএস মিলে যদি 8টা ইলেকট্রন হয় অথবা 9টা হয় অথবা 10টা হয়, সবার ক্ষেত্রে কত হয়ে যাবে? 8 গ্রুপ। অথবা তুমি চাইলে লিখতে পারো 8b, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। 8 কে 8b ও বলে, বা 8b কে 8 ও বলে। আর তোমাদের বইয়ের সিস্টেমে কি 6 2 8, তার মানে সিম্পলি 8th গ্রুপ। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? আরো একটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে, এখানে তো অনেক সাফাসাফি হয়ে গেছে, এত সাফাসাফি হইছে, এত কিছু লেখছি, পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, পৃথিবীটাকে একটু আলো করা দরকার। ছোট হতো তোমরা একটু, বাহ সুন্দর ছোট হয়ে গেছে তো। চলো এবার আর একটা মৌল দেখা যাক, ধরো তোমার কপার। কপারের কত হবে? 3d, সরি আগে 3d কেন, আগে হচ্ছে আর্গন, আগে হচ্ছে আর্গন, তারপরে তুমি লিখবা 3d, তারপরে তুমি লিখবা 4s। এখন তোমাদের কি মনে আছে যে এই বলদের ইলেকট্রন বিন্যাসটা একটু আলাদা?
তো এখানে 18 পরে দুইটা যাওয়ার কথা 20টা, কিন্তু এখানে 20টা না, যে এখানে যে একটা, আর এখানে কত হয় 10 হয়। মনে আছে তো নাকি 3d10 4s1 কি টেকনোলজি ও টেকনোলজি, আচ্ছা আমি বললাম টেকনোলজি, ঠেকায় ফুটে যে চাপ দেওয়ার টেকনোলজি তার বলে টেকনোলজি। আচ্ছা, সো এখন ঘটনা হইতেছে এখানে তোমার কি আছে দেখো, এখানে তোমার 4 আছে, তার মানে সে চতুর্থ পর্যায়ে থাকবে, এটা কি লিখলাম, ফোর্থ পর্যায়ে, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আসো লাস্টের যে তোমার ডিআরএস, এই দুইটাতে টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো তো কত, 11টা আছে। সো নিয়ম ছিল 8টা 9টা 10টা, 8টা 9টা 10টা, এই কটা ইলেকট্রন থাকলে তোমার 8-এ চলে যাবে। 10-এর পরে যদি যায় 11-তে তাহলে 1b-তে যাবে, 12-তে যদি যায় তাহলে 2b-তে যাবে। তাহলে এখানে যেহেতু 11টা আছে, তাহলে এটা আমাদের সিস্টেমের বইতে, আমাদের বইয়ের সিস্টেম অনুযায়ী 1b গ্রুপ। আর তোমাদের গরু বইয়ের সিস্টেমে হইতেছে লাস্টে যেহেতু 11টা, তার মানে 11 নং গ্রুপ। কি বিপদ, ওই হইল ইয়া কি কয়টা, বুঝেছো ছোট্ট বন্ধুরা? ধন্যবাদ। চলো চলে যাই এফ ব্লক মৌল। খতম কথা খতম। এফ ব্লকের সমস্ত বন্ধুরা কোথায় বসে আছে? চলো আমরা একটু পর্যায় সারণী এঁকেই ফেলি। কি আছে জীবনে, একটি পর্যায় সারণী আঁকার জন্য মোরা যুদ্ধ করি। গানটার অর্থ বোঝো? গানটা খুব সুন্দর, আম্মু বুঝাই দিছিল আমাকে যে এই গানের অর্থ কি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ফুল বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো বন্ধুরা? তোমার চোখই না, দেশ। ইয়েস। এর নিচে আমাদের দুটি ছোট্ট বন্ধু বসে আছে। এখন আমাদের এফ ব্লকের মৌল মানে তো এরা, এদের ভিতরে ধরো আমি এই যে ব্লু শেড দিলাম, এই ব্লু শেড করা যে মৌলগুলো তারা সবাই অবস্থিত হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। আর এখানে আমি একটা গ্রিন শেড দেই, গ্রিন দিলে কি বোঝা যাবে না, হলুদ দিব না পিঙ্ক দিব, কোনটা দিব? পিঙ্কই দেই না, পিঙ্ক দিলে আবার কেমন হয়ে যাবে, আচ্ছা দেই পিঙ্ক দেই, কি আছে জীবনে। এই যে পিঙ্ক শেড দেওয়া যেটা, এরা সবাই অবস্থিত হচ্ছে এই জায়গাটাতে। তার মানে এই সবগুলো মৌল মূলত পর্যায় সারণীতে এই গ্রুপটাতে অবস্থিত, এই গ্রুপটাতে অবস্থিত। এবং এই গ্রুপটা কোনটা একটু ভেবে দেখতো, এটা ছিল তোদের, এটা ছিল তোদের 1A, এটা ছিল তোদের 1A, এটা ছিল তোদের 2A, এইটা ছিল হচ্ছে আমাদের কত বলেন তো 3B। তার মানে এফ ব্লকের সবগুলো মৌল হচ্ছে 3B তে অবস্থিত, অথবা তোমাদের বইয়ের সিস্টেম অনুযায়ী 3 নাম্বার গ্রুপে অবস্থিত। বুঝছো আমার কথা? শুধুমাত্র আমাদের বইয়ের সিস্টেম শিখো না, আমি মানে বলতে পারবো না তোদের জন্য মন থেকে কতটা দোয়া যাচ্ছে, তোরা এই এবি সিস্টেমটা যে এত ভালো করে শিখছস, কারণ আসলেই ব্যাপারটা এরকম। মানে এবি সিস্টেম না শিখতে প্রথমে একটু কষ্ট হয়, একবার কারোর মধ্যে বসে গেলে না সে আসলে এটা ভুলে যাইতে পারবে না। কারণ এই জিনিসটা দিয়ে না পর্যায় সারণী 14 গোষ্ঠীর যোজনী থেকে শুরু করে ইলেকট্রন সব বের করে ফেলা যায়। তো যাই হোক, ভালো লাগতেছে খুব ব্যাপারটা। তো এখন তোমাদের বইয়ের সিস্টেমও কিন্তু জানতে হবে ভাই, কারণ হচ্ছে পরীক্ষায় তো তোমাদের ওই 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 11 নম্বর গ্রুপ 12 নম্বর গ্রুপ এরকম বলবে আর কি। সো এটা হচ্ছে 3B, তার মানে 3 নাম্বার গ্রুপে থাকবে এরা সবাই। এই জন্য এখানে দেখো বলা হয়েছে কি 3 নং গ্রুপ, অর্থাৎ কি বলে দেওয়া যায় এটাকে, এটা হচ্ছে তোমার বা 3B, 3B গ্রুপ। 3Bও বলতে পারো, তোমাদের 3 নাম্বার গ্রুপও বলতে পারো। এই আচ্ছা, তাহলে এবার পর্যায় কি হবে? পর্যায় করার জন্য তোমার এর ইলেকট্রন বিন্যাস করা লাগবে, যেটা কোনো দরকার নেই, পরীক্ষাগুলো আসে না। এর ইলেকট্রন বিন্যাস করে ওই আগের নিয়ম, তুমি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা যা দেখবা তত নাম্বার পর্যায়। এদের ক্ষেত্রে থাকবে 6, আর এদের ক্ষেত্রে হবে হচ্ছে 7, শেষ বাড়ি যাও। মানে এটা সবচেয়ে সহজ আর কি, বুঝছস? আমার কি এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার আছে? বুঝছস তো নাকি? এফ ব্লকের এগুলো আসে না পরীক্ষায়, একদম একদম। আচ্ছা ঠিক আছে, ওকে। চলো চলে যাই। তো এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী খুব কষ্ট লাগে এখন, সেটা হচ্ছে যেটা, যে বিষয়টা আমি তোদেরকে এখন মাত্র 2টা স্লাইডে শেষ করে দিব, তোরা জানিস না এই জিনিসটা আমাদের সময় গোটা একটা অধ্যায় ছিল, আস্তে একটা অধ্যায় ছিল, 16 নাম্বার চ্যাপ্টার, আমার এখনো মনে আছে। প্রথম পত্রে 16 নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার নাম কি ছিল জানোস? 1A এবং 2A মৌলসমূহের রসায়ন। 1A মানে কোনটা, এই যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এটা। আর 2A মৌলসমূহের রসায়ন মানে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রোনশিয়াম বেরিয়াম রেডিয়াম। এই দুইটা গ্রুপের মৌল নিয়ে গোটা একটা অধ্যায় ছিল, এবং সেই অধ্যায়ে যে এত সব অস্থির কেমিস্ট্রি, তার সব তুলে উঠাই দিছে বইতে, 2-3 পাতার মধ্যে শেষ করে দিছে, আমরা 2 স্লাইডের মধ্যে শেষ করে দিছি। দিস ইজ হাউ দ্য নেশন ইজ বিং ডিস্ট্রয়েড। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস যে এই জায়গাটাতে কি যে জগা খিচুড়ি করা হয়েছে। তোরা কয়েকজনে যে গতদিন ক্লাসের পরে বলছো যে গ্রুপে শিখবো জিতবোতে যে রসায়নের আসল ফিল পাচ্ছি, আসলেই তাই। বাকি যত অধ্যায় পড়ছি, অ্যাভোগাড্রো, বয়েল, চার্লস, আর্হেনিয়াসের সূত্র, অমুক তমুক, এর কোনোটা কেমিস্ট্রি না। কেমিস্ট্রি হইতেছে এইটা, কেমিক্যাল বন্ড এন্ড অর্গানিক কেমিস্ট্রি।
সেই কেমিস্ট্রির মূল জায়গাটাতে একদম মানে কুঠারাঘাত করে শেষ করে দিছে। যাই হোক ভাই, এখন শর্টের উপরে মারতে হবে, কিছু করার নাই। মানে ওই জিনিস আমি ওই অ্যাডমিশনের সময় এক্সট্রা করে দেখাই আর কি, তোদের দেখাবো ইনশাল্লাহ। তো এখানে কি বলছে, সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায়। বাহ, কত কঠিন কথা, আমি তো জানতাম না। পর্যায় সারণীর গ্রুপ 1 আর 2 এর মৌলসমূহ এবং হিলিয়ামটাও কিন্তু এর মধ্যে সদস্য। এস ব্লকের মৌলের মধ্যে কিন্তু হিলিয়ামও সদস্য আর কি। মৌলের সংখ্যা হলো 14। বাহ, কত কঠিন কঠিন কথা বলছো। সর্ববহিস্থ শক্তি স্তরের যোজ্যতা ইলেকট্রন বিন্যাস হলো NS1 বা NS2। NS1 কাদের ক্ষেত্রে হবে? এই গরু ছাগল গুলার হবে হচ্ছে NS1, আর এই গরু ছাগল গুলার হবে হচ্ছে NS2। বারে বাহ, কি কেমিস্ট্রি শিখাইতেছে দেখছো অবস্থা। রসায়নের রও নাই এর মধ্যে। আচ্ছা, গ্রুপ সংখ্যা কি হবে? দূর বেটা, এটা তো বলছি আগে, বুঝছস তো। তারপরে এখানে এস ব্লক মৌলের কতগুলো ক্যারেক্টার বলছে। ক্ষার ধাতু এরা সবাই। মৃৎ ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2 এর মৌল। ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতুর উৎস বিভিন্ন আকরিক থেকে পাওয়া যায়। আদর্শ বা প্রতিনিধি মৌল, এরাই হচ্ছে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল। কতদিন বলছি, মানে এইগুলো আসলে পড়ানোর মতো কোনো জিনিস না, এগুলো বাচ্চা জিনিস। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু কম হয়, যার ফলে খুবই নরম হয়। এই ঘোড়ার ডিম পানির উপরে ভাসে, ঘোড়ার ডিম লিখছে। গ্রুপ 1 একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক। আরে ভাই, এগুলা কি? ডায়াম্যাগনেটিক মানে ভাই এগুলো খুবই বোরিং, খুবই বিশ্রী। মানে এগুলো একটু নিজেরা পড়ে নিস, জাস্ট বুলশিট। এবং এইগুলা কেন পড়ায় আমি জানি না, মানে এগুলাতে আসলে বোঝার মতো কি আছে? বোঝার মতো আছে, সবই এত বেশি বাচ্চা যে এটা বোঝানো লাগে না আর কি। ঠিক আছে, নিজেরা পড়ে নিস বাবা। আচ্ছা, এইখান থেকে একটু কথা বলা যাবে, সেটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল খুবই বহুরূপী টাইপের আচরণ করে। কারণটা হচ্ছে এরা প্রচন্ড সক্রিয় ধাতু আর প্রচন্ড সক্রিয় অধাতুর ঠিক মাঝ বরাবর অবস্থিত। সো যার ফলে এদের মধ্যে কিছু ধাতব চরিত্র থাকে, আবার কিছু অধাতব চরিত্র থাকে বলা যায় অনেকটা আর কি। সো এই জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় এটা পরীক্ষা আসে প্রায়, এটা একটু জেনে রাখেন। এই যে N-1D 1 to 10 আর NS 1 to 2, এটা হচ্ছে এদের কমন ইলেকট্রন বিন্যাস। আর এখানে আসো অবস্থান্তর ধাতু নিয়ে কিছু কথা বলি। দেখো, পর্যায় সারণী যদি আমি আরো একবার রাখি এবং তোমাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, পর্যায় সারণীটা দীপধাপ আঁকা শিখবে, একদম দীপধাপ। মানে কোনো কথা নাই, কথার আগে পর্যায় সারণীটা এঁকে ফেলাবা। পরীক্ষার হলে ঢুকতে ঢুকতে, স্যারের কাছ থেকে খাতা নিতে নিতে, স্যারকে কাছে ডেকে কি করবা, স্যারের কপালের উপর একটা পর্যায় সারণী এঁকে ফেলবা। দেখি দেখি তোর, এই যে দেখ খাতা দে। বুঝছো না, পর্যায় সারণী নিয়ে খুব মানে চিল থাকতে হবে আর কি। এই যে তোমার পর্যায় সারণী, মেইন ফ্রেমটা আঁকতে পারতে হবে, এত সুন্দর হওয়ার দরকার। ঠিক আছে, এখন কথা হইতেছে পর্যায় সারণীতে তোমার এইখানে যে মৌলগুলো আছে, এই যে যে মৌলগুলো, এইখানে আমরা জানি 10টা মৌল আছে। তো আমি কয়টা আছে জানিও না, যাই হোক। এদের মধ্যে প্রথমটা আর শেষেরটা বাদে, এই প্রথমটা শেষেরটা বাদে বাকি যে মৌলগুলো আছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে বাকি যে মৌলগুলো আছে, এদেরকে বলা হয় হচ্ছে তোমার কি জানো? এদেরকে বলা হয় হচ্ছে অবস্থান্তর ধাতু। এই যে স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর না, জিঙ্ক অবস্থান্তর না, বাকিগুলো হচ্ছে অবস্থান্তর। কিন্তু মনে করে দেখো তো তোমরা বন্ধুরা, 9-10 এর বইতে কি শিখছিলা? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলাকে অবস্থান্তর বলে, পড়ছিল না? পুরাই ভুল, পুরাই ভুল। সো ঘটনা হচ্ছে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক যে কেন অবস্থান্তর না, আমরা এখন এটা আলোচনা করব। এটা বিখ্যাত প্রশ্ন ছিল আমাদের সময়, যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কেন অবস্থান্তর মৌল না। সো অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা আগে একটু শিখতে হবে আমাদের, সেটা একটু খাতায় লিখে নাও। সেটা হচ্ছে যেসব ডি ব্লক মৌলের যে কোনো একটি স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি উপশক্তি স্তর, আমি সংক্ষেপে উপস্তর লিখলাম, ডি উপস্তর আংশিকভাবে পূর্ণ থাকে, তাদের অবস্থান্তর ধাতু বলে। হাত ব্যথা হয়ে গেছে এত বড় সংজ্ঞা লিখতে যায়। হ্যাঁ, ওই যে তোমাদের বইতে লেখা ছিল নাকি গ্রুপ 3 থেকে 11, ভুল কথা।
আচ্ছা, সো কথা হচ্ছে দেখো, তোমার যেসব ডি ব্লক মৌল, তার মানে প্রথম শর্তই হচ্ছে ইট মাস্ট হ্যাভ টু বি ডি ব্লক এলিমেন্ট। তার মানে সোডিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম এদের কোনো সম্ভাবিলিটি নাই, মানে সম্ভাবিলিটি জিরো। বুঝো সম্ভাবিলিটি? বুঝো, সম্ভাবনার প্রবাবিলিটির মিশ্রণে সম্ভাবিলিটি শব্দটি তৈরি হয়েছে। এটাকে সংকরায়ন বলে। আমরা এই সংকরায়ন পড়বো কিছুদিনের মধ্যে, এই অধ্যায়ে আছে আর কি। সো ঘটনা হচ্ছে যেসব ডি ব্লক মৌলের কোনো একটি স্থিতিশীল আয়নের কোনো একটা স্থিতিশীল আয়ন হওয়া লাগবে। যেমন ধর আয়রন, আয়রনের কয়টা স্থিতিশীল আয়ন আছে বল? আয়রন নিজে আছে, আয়রন 2+ আছে, Fe2+, আবার কি আছে Fe3+, তিনটা আছে। এদের মধ্যে কোনটা স্থিতিশীল আয়ন বলেন তো? Fe নাকি Fe2+ নাকি Fe3+, বলো। আচ্ছা, কেউ বলে 2+, কেউ বলে 3+, কেউ বলে তিনটাই। কি বিপদ, তিনটা তো না, এটা তো স্থিতিশীল ওরকম না, আর ওটা নিয়ে কোনো কাজ নাই, কারণ আমাকে আয়ন নিতে বলছে। সো ঘটনা হচ্ছে যেটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো বাবা, সেটা হচ্ছে Fe3+টা সবচেয়ে স্থিতিশীল, কিন্তু Fe2+টাও স্থিতিশীল। এমন না যে Fe2+টা অস্থিতিশীল, ঠিক আছে? তো যাই হোক, তাহলে কি দাঁড়ালো যে আয়রনের দুইটা আয়ন পাওয়া গেছে স্থিতিশীল। নিয়মটা হচ্ছে দুইটা লাগবে না, যে কোনো একটা স্থিতিশীল আয়ন হওয়া লাগবে, যে কোনো একটা হইলেই হবে। দুইটা হইলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট একটা স্থিতিশীল আয়ন হওয়া লাগবে, যে আয়নের দ্বি উপশক্তি স্তর আংশিকভাবে পূর্ণ থাকে। চলো আমরা এখন একটা কাজ করি। এই যে Fe3+টা নিয়ে কাজ করতেছি, এইটার ইলেকট্রন বিন্যাসটা একটু লিখে ফেলি। এটার ইলেকট্রন বিন্যাসে কি হবে তোমরা জানো। প্রথমে থাকবে হচ্ছে আর্গন, তারপরে লিখবো আমরা 3D, তারপর লিখবো হচ্ছে আমরা 4s। এখন ইলেকট্রন বের হওয়ার সময় আগে কোথা থেকে বের হয় বল? আগে কি 3D থেকে বের হবে নাকি 4s থেকে বের হবে? Q1 একটা স্পেসিফিক কথা মনে রাখতে বলছিলাম বারবার করে। তোরা পারলে কেউ Q1 এর ইলেকট্রন বিন্যাসের পার্টটা আবার দেখে ফেলিস, বা ওই যে আউফবাউ নীতি, পলির বর্জন নীতি যখন শিখাইছিলাম, তখন অসাধারণ সব জিনিস বলে রাখছিলাম যেগুলো এখানে কানেক্ট করা যাবে। ঠিক আছে, যদি কেউ পারিস একটু দেখে রাখিস, তারা সবচেয়ে বেশি আনন্দ পাবি ক্লাসগুলো করে আর কি। আচ্ছা, কোনটা 4s থেকে আগে যাবে, রাইট বলছিলাম। ঢোকার সময় যাই আউটবাউ নিয়ম মানে, কিন্তু বের হওয়ার সময় কোনো নিয়ম মানে না। বের হওয়ার নিয়মটা হচ্ছে সবার পিছন থেকে যাবে, মানে সবচেয়ে বাইরের যে শক্তি স্তর ওইখান থেকে আগে ইলেকট্রন যাবে। তাহলে তোমার 4s থেকে আগে যাচ্ছে, তাহলে 4s থেকে কটা চলে গেল? দুইটা চলে গেল, তাহলে হয়ে যাবে আমার ফাইনালি 3D5। নরমালি তো 3D6 থাকে, 4s2 থাকে। আচ্ছা আমি এটাও লিখে রাখি, তাহলে বুঝবি তোরা। আর্গন ভাই, ইলেকট্রন বিন্যাস একেবারে পাকা হইতে হবে, সুপার পাকা। এই ইলেকট্রন বিন্যাস কেউ তোমার বলে দিবে না। এই যে ইলেকট্রন বিন্যাস নরমালি এরকম, তাহলে 4s এর দুইটা তো চলে গেল, বা 3D থেকে একটা গেল, তাহলে ফাইনালি এরকম হবে। এখন বল, এর ডি যে সাবশেলটা, এর যে ডি সাবশেল, এটা কি কমপ্লিটলি ফিল্ড নাকি কমপ্লিটলি এমটি? কোনটা? কমপ্লিটলি ফিল্ড মানে সম্পূর্ণ ভরা, নাকি কমপ্লিটলি এমটি, নাকি সম্পূর্ণ খালি? এই যে কাহিনী হচ্ছে পার্শিয়ালি ফিল্ড, দ্যাট ইজ হোয়াট ইউ কল পার্শিয়ালি ফিল্ড। পার্শিয়ালি ফিল্ড বাংলায় বলে হচ্ছে আংশিকভাবে পূর্ণ। তাহলে এই আংশিকভাবে পূর্ণ কথাটার মানে কি, এটা আমি একটু লিখে দিচ্ছি। পার্শিয়ালি ফিল্ড বলে এটাকে, মানে আংশিকভাবে পূর্ণ। পার্শিয়ালি ফিল্ড, FILLED। পার্শিয়ালি ফিল্ড মানে হইতেছে তোমার D1 থাকতে পারে, আবার D9 পর্যন্ত যাইতে পারে, কিন্তু D0 হওয়া যাবে না, D10 হওয়া যাবে না। পার্শিয়ালি ফিল্ড কথাটার মানে হচ্ছে এটা, D0 হওয়া যাবে না এবং D10 হওয়া যাবে না, এই দুইটা বস্তু হওয়া যাবে না। এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না, ভালো করে বুঝো। ডি যদি কারো 0 হয়ে যায় সেও অবস্থান্তর হইতে পারবে না, ডি যদি কারো 10 হয়ে যায় সেও অবস্থান্তর হইতে পারবে না। তবে কোথাকার কথা বলতেছি? বলতেছি কিন্তু ওই মৌলটার কোন একটা স্থিতিশীল আয়নের কথা। ঠিক আছে? আচ্ছা দেখো, অর্ধপূর্ণ বলা যাবে না, অর্ধপূর্ণ অন্য জিনিস। অর্ধপূর্ণ মানে পারফেক্টলি হাফ ফিল্ড, অর্ধপূর্ণ মানে হাফ ফিল্ড, ওটা ডিফারেন্ট জিনিস। পার্শিয়ালি ফিল্ড, হাফ ফিল্ড, কমপ্লিটলি এমটি, কমপ্লিটলি ফিল্ড, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আর কি। ঠিক আছে? আচ্ছা আমি আরো একটা জিনিস একটু দেখাই আর কি, সেটা হচ্ছে এখানে একটা কালা জাদু লাগবে আমার। ধর স্ক্যান্ডিয়াম SC, নরমালি তার ইলেকট্রন বিন্যাস কি? প্রথমে হচ্ছে আর্গন, তারপর হচ্ছে তোমার 3D, তারপর হচ্ছে 4s, তাহলে 2 20 আর 1 21। এখন স্ক্যান্ডিয়ামের আয়ন কয়টা জানোস তোরা? স্ক্যান্ডিয়ামের আয়ন দুনিয়ায় আছেই একটা, Sc3+। ওর এইটা ছাড়া আর কোনো আয়নই নাই। তোমরা আমার কথা মনে হয় বুঝো নাই। মানে স্ক্যান্ডিয়ামের দুনিয়ায় এক্সিস্ট করেই একটা আয়ন, সেটা হচ্ছে Sc3+। সেই স্ক্যান্ডিয়াম 3+ এর যদি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে কি আসবে? আর্গন তো আছে বুঝলাম, তারপরে ওই দুইটা যাবে, আবার এটাও যাবে, তার মানে হয়ে যাবে কি 3D 0, 4s এও কত 0 না? 4s এ কত হয়েছে দ্যাট ডাজন্ট ম্যাটার। ফ্যাক্ট হচ্ছে তো 3D তে কি অবস্থায় আছে? 3D 0,
তার মানে কি বলেন, স্ক্যান্ডিয়ামকে কি আমরা অবস্থান্তর বলতে পারবো নাকি পারবো না বলেন? না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো আমাদের বলতে হবে স্ক্যান্ডিয়াম ইজ নট, কি লিখলাম এটা, ইজেন্ট কি বলেন তো, ওটার নাম কি, ট্রানজিশন, মানে ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট। ডান। আচ্ছা এবার আসো জিঙ্কের কথা বলি, যে জিঙ্ক ব্যাটার কি দোষ হইছে? জিঙ্ক তো লক্ষ্মী। জিঙ্ক হইতেছে তোমার আর্গন, তারপর হচ্ছে তোমার 3D, তারপর হচ্ছে 4s, 18 আর 2 20 আর 10 30। এখন জিঙ্কের আয়ন কয়টা বল? জিঙ্কের আয়ন আছেই কয়টা দুনিয়ায়? বলেন বলেন বলেন, বলে বলে ছোট্ট বন্ধুরা। একটাই আছে, সেটা কোনটা? সেটা হইতেছে বাবা Zn2+। তো তুই Zn2+ এর ইলেকট্রন বিন্যাস যদি করিস তাহলে কি হবে? আর্গন থাকবে, তারপরে থাকবে 3D, তারপরে থাকবে 4s। তো ওর নরমাল ইলেকট্রন বিন্যাস তো এইটা, এটা হলে দুইটা ইলেকট্রন যদি চলে যেতে চায় তাহলে ওই দুইটা যাবে, তাহলে 4s হয়ে যাবে 0 আর 3D হয়ে যাবে 10। এখন বলেন এই যে 3D10, তাহলে আমরা কি বলবো? জিঙ্ক কি অবস্থান্তর নাকি না? না, জিঙ্ক অবস্থান্তর ধাতু নয়। বুঝছো এখন কেন স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক অবস্থান্তর না? এই দুইটা বাদে তুমি যে কোনো মৌল নাও, টাইটেনিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত, তাদের যে কোনোটার কোনো না কোনো একটা স্থিতিশীল আয়নের দেখবা ডি অরবিটাল, আই মিন সরি ডি সাবশেল পার্শিয়ালি ফিল্ড থাকে, মাস্ট। যেমন ধরো কপারের কথাই যদি বলো, আসো কপারেরটা দেখাই। কপারের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস লিখি কপার, তাহলে কত? আর্গন, তারপরে হচ্ছে তোমার 3D10, 4s1। আচ্ছা কপারের আয়ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কপার প্লাস আর একটা হচ্ছে কি কপারের 2+। এখন বলে স্থিতিশীল কোনটা জানো? কপার প্লাস না কপার 2+, কোনটা? চাইনিজ ভাষায় নাম লেখা না কোরিয়ান ভাষায়, ও একাই বললো আর কেউ বললো না। কপার 2+, রাইট। তাহলে কপার 2+ এর যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে আর্গন থাকবে, তারপরে 3D, তারপর হচ্ছে 4s। এখন 3D থাকবে হচ্ছে 9, 4s এ থাকবে হচ্ছে 0, তাই না? এখন বলে যে 3D যে 9 হয়ে গেল, 3D যে 9 হয়ে গেল তার মানে কি বলেন? তার মানে হচ্ছে, তার মানে কপারকে বলা যাবে এটা আবার অবস্থান্তর। বুঝছস অশিক্ষিতরা? আচ্ছা, অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ, এগুলো অবজেক্টিভে আসে, শিখবা, মুখস্থ করবা, যে যতগুলো পারো মুখস্থ করবা, এটা এমসিকিউতে কাজে লাগে। ঠিক আছে। স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে বর্ণহীন, টাইটেনিয়াম 3+ ব্যাপার না। কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে দেই। ক্রোমিয়াম 3+, Mn2+ তো মাস্ট, Mn3+ লাগবে না। তারপরে Fe2+, Fe3+ মাস্ট, একেবারে বাই 5 স্টার। কোবাল্ট লাগবে না, নিকেল 2+ লাগবে, কপার 2+ লাগবে, জিঙ্ক 2+ লাগবে। এই এই কটা আয়ন একটু কালার মুখস্থ করবার, এখানে কালার সহ দেওয়া আছে, ঠিক আছে, যে ওই আয়নগুলোর কালার কি। তো তার মানে ফেরাস ক্লোরাইডের কালারও সবুজ হবে, ফেরাস অক্সাইডের কালারও অনেকটা ওইরকম হবে, যদিও ফেরাস অক্সাইড ওইভাবে দেখা যাবে না আর কি। বুঝিয়াছো আমার কথা? মানে এই কালার গুলো একটু পারলে মুখস্থ করবা। আচ্ছা এবার আসো, অবস্থান্তর ধাতু সমূহের যৌগ রঙিন হয়, রঙিন হয় এই কারণে এখানে আয়নগুলোর কালার দেওয়া আছে, এই কালারগুলো পরীক্ষায় আসে, রঙিন হয়। বুঝিয়াছো কেন কালারগুলো রঙিন হয়? এটা আমরা যখন জটিল যৌগ শিখবো তখন শিখবো। জটিল যৌগ শেখার সময় মানে এমন না যে জটিল যৌগগুলাই শুধু রঙিন হয়, ব্যাপারটা এমন না যে জটিল যৌগগুলাই শুধু রঙিন হয়, জটিল যৌগ শেখার সময় এটা শিখবো বলছি। ঠিক আছে, একটু অডিওটা অফ করতো। না থাক 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 থাক। আচ্ছা বললে অফ করিস, লাগবে না। ওকে, অবস্থান্তর ধাতু জটিল আয়নের যৌগ গঠন, লিগ্যান্ড, দাতা, সন্নিবেশ সংখ্যা, এগুলো এখন পড়ার দরকার নেই। জটিল যৌগ যখন পড়বো তখন বুঝবো। এই যে এইরকম যৌগগুলোকে বলে জটিল যৌগ, আপাতত জাস্ট চেহারা দেখে রাখো আর কি। অবস্থান ধাতুর জারণ অবস্থা পরিবর্তনশীল, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানে অবস্থান্তর ধাতুগুলোর জারণ অবস্থা শুধু পরিবর্তনশীল না, একটা মজার প্রশ্ন ছিল আমাদের সময়, সেই প্রশ্নটা একটু বলে দিই জাস্ট, যদি কেউ পারিস ভেবে বের করিস। সেটা হচ্ছে এস এবং পি ব্লক মৌলের, এস এবং পি ব্লক মৌলের জারণ সংখ্যা বা যোজনী, একই কথা আর কি। মানে জারণ সংখ্যা যোজনী একই না, আবার দুইটার ক্ষেত্রে সেম জিনিস দেখা যায়, এই জন্য একসাথে বলতেছে। জারণ সংখ্যা বা যোজনী 2 একক
করে পরিবর্তন হলেও ডি ব্লক মৌলের জারণ সংখ্যা বা যোজনী, ডি ব্লক মৌলের জারণ সংখ্যা বা যোজনী কেন 1 একক করে পরিবর্তিত হয়। কেন 1 একক করে পরিবর্তিত হয়? যেমন আমি উদাহরণটা দেই, তোমরা ভাববা, এটা তোমরা উত্তর দিবা, এই প্রশ্ন এখন আর পরীক্ষা আসে না, সো আমি এটার উত্তর দিচ্ছি না। তোমরা নিজেরা যদি কেউ ভেবে বের করতে পারো, ওই কয়জনই আমার দরকার। এত জনের, এত হাজার জন দিয়ে আসলে দুনিয়া পরিবর্তন হয় না। দুনিয়া অল্প কয়েকজনই পরিবর্তন করে যারা নিজেরা ভাবে। সব উত্তর আমি দিয়ে দিলে তার খেলা হইলো না। সেটা হচ্ছে, ধরো তোমার যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের যোজনী আমি তোমাদেরকে দেখাইছি 1 3 5 7। আচ্ছা, তারপরে তুমি সালফারের কথা যদি বলো, দেখবা 2 4 6। তারপরে তুমি যদি নাইট্রোজেনের কথা বলো, নাইট্রোজেন অবশ্য গাউরা আছে, 1 2 3 4 5 আছে, নাইট্রোজেনের উদাহরণ না দিই। ধরো ফসফরাসের কথা বলি, এটা হচ্ছে 3 আর 5। এরকম মানে এস আর পি ব্লক মৌলের ক্ষেত্রে এই ঘটনা দেখা যায়, ঠিক আছে। এস ব্লকের ক্ষেত্রে এরকম দেখা যায় না আর কি, মানে পরিবর্তনশীল যোজনী নাই, তো এখানে আমরা এস কেটে দিতে পারি, পি ব্লক মৌল আর কি। তো এবার দেখো আর একটা উদাহরণ, সেটা হচ্ছে ধরো আয়রনের যোজনী যদি বলি, আয়রনের যোজনী হইতেছে 2 আর 3। কপারের যোজনী দেখো 1 আর 2, 1 আর হচ্ছে 2। মানে দেখবা ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে অবস্থান্তর বলি না, ডি ব্লক মৌল হইলেই যোজনী নরমালি 1 ঘর করে পরিবর্তন হয়, 1 একক করে, কিন্তু পি ব্লক মৌলের ক্ষেত্রে 2 ঘর করে পরিবর্তন হয়। এটার কারণটা কি? এটার কারণটা খুব মজার, নিজেরা ভাইবো, ইলেকট্রন বিন্যাস দিয়ে ভাবতে হবে, বলে দিচ্ছি আর কি। আচ্ছা, অবস্থান্তর ধাতুর প্যারাচুম্বকীয় ধর্ম যুক্ত হয়, অবস্থান্তর ধাতুর না, ধাতু আর কি। তো কথা হচ্ছে, একটা জিনিস জেনে রাখো, প্যারাচুম্বকীয় ধর্ম যুক্ত হয় এটা বলা যাবে না। কথা হচ্ছে বলতে হবে বিশেষ চৌম্বক ধর্ম থাকে। এটা বইতে লেখা আছে তাই লেখছি আর কি। মানে অ্যাকচুয়াল কথাটা হচ্ছে বিশেষ চৌম্বক ধর্ম থাকে। তোমাদেরকে কি গতদিন লিখে দিয়েছিলাম আমি, দুনিয়ায় যত প্রকার পদার্থ আছে তাদেরকে চৌম্বকত্বের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয় বলা হয়েছিল? 3 ভাগে ভাগ করা হয়, রাইট? কি কি? ফেরো, প্যারা আর হচ্ছে ডায়া, তাই না? আচ্ছা, তো ফেরো চৌম্বকীয় পদার্থ কারা কারা আমাকে একটু বলতো। ফেরো চৌম্বকীয় পদার্থ কারা কারা মনে আছে? 3টা জিনিস ছিল, বলেন কে কে? ফেকনি, রাইট। আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল, এই 3জন হচ্ছে ফেরোচুম্বকীয় পদার্থ। এরা বাদে বাকি সবাই হচ্ছে হয় ডায়াচুম্বকীয়, নাইলে প্যারাচুম্বকীয়। এখন তোমাদের বইতে যদিও বলছে প্যারাচুম্বক ধর্ম বিশিষ্ট, এটা ভুল কথা। প্যারাচুম্বকীয় হইতে পারে, ডায়াচুম্বকীয় হইতে পারে, মোস্টলি প্যারাচুম্বকীয়, বা তার মানে এই না যে ডায়াচুম্বকীয় নাই, আছে, বহুত আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা এইটাও শিখবো হচ্ছে জটিল যৌগ পড়ার সময়। জটিল যৌগের মধ্যে আমরা এই জিনিসগুলো খোলাসা করবো আর কি, জটিল যৌগ পড়ার সময় এটা আমরা শিখবো আর কি, ঠিক আছে। তো জটিল যৌগ কি আমি হালকা করে একটু বলবো আজকে। আচ্ছা, এফ ব্লক মৌল। সো এফ ব্লক মৌলের মধ্যে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ আছে। এদেরকে রেয়ার আর্থ এলিমেন্টস বলে, কারণ মাটিতে খুবই রেয়ারলি পাওয়া যায়, দ্যাটস ওয়াই। এগুলা নিয়ে আসলে কে বলবে, আল্লাহ মাহবুব জানে। এরা ভারী ধাতু, এরা তাপবিদ্যুৎ, আরে বাবা রে বাবা রে, ঘোড়ার ডিম, গগলস তৈরিতে ব্যবহার করা হয়। বলেন, এনার্জি সেভিং বাল্বে নিচের কোনটি ব্যবহৃত হয়? আনসার হচ্ছে আমি জানি না। দেখতো রাইজুল কোনটা? আল্লাহর কসম, নিজে আল্লাহর কসম দিতেছি, এই মুখস্থ তথ্যগুলো আমার মনে থাকে না। আমি আমার আমলেও শিখতাম না। আমি কইতাম কি জানোস, তুই আমার কাছে যুক্তি নিয়ে আয়, তুই আমার কাছে অঙ্ক নিয়ে আয়, প্রশ্ন নিয়ে আয়, আমি সব উত্তর দিব, মুখস্থ কথা জিগাইস না। তো আচ্ছা, তোমরা জানো আর্গন, তাহলে ঠিক আছে, আর্গন, আর্গন নাকি আনসার? আচ্ছা, ওরা বলতেছে আর্গন, তাহলে আর্গন। আমি জানি না, এটা আমার জানাও নাই, এটা আমার পক্ষে সম্ভব না, এগুলো মুখস্থ করতে হবে, বইতে আছে দেখবা আর কি, ঠিক আছে। এই টাইপের আগডুম বাগডুম কোশ্চেন আসে, তখন কিন্তু পারা যাবে না আর কি, হ্যাঁ। আচ্ছা, এইবার এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। ইন্ডিয়াম অক্সাইডের সংকেত কি? বলো কোনটা ইন্ডিয়াম অক্সাইডের সংকেত? পারবা? দেখো, তোমরা কি গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করছো? এখন অনলাইন বলে তোমাদের পড়া নিতে পারতেছি না, বাট আই উইশ পড়া নেওয়া যেত, কোনো একদিন করা যাবে ইনশাল্লাহ। কাহিনী হচ্ছে, ইন্ডিয়াম অক্সাইড, ইন্ডিয়াম কোন গ্রুপের মৌল বলো তো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তার নিচে দেখো ইন্ডিয়াম। মৌলটার নাম মনে পড়তে হবে যে এই মৌলটা কোন গ্রুপে আছে, ইন্ডিয়াম। এখন এই গ্রুপে সবচেয়ে পরিচিত মৌল কোনটা? তোর অ্যালুমিনিয়াম না? তো অ্যালুমিনিয়ামের অক্সাইডের সংকেত যদি হয় Al2O3, তাহলে ইন্ডিয়াম অক্সাইডের সংকেত কি হবে? In2O3।
এখন ধর তোরে গ্যালিয়াম অক্সাইডের সংকেত জানতে চাই, সেটাও তো পারা যাবে, Ga2O3। একই গ্রুপের মৌলদের যৌগগুলো একই রকম হয়, বুঝিয়েছো? সো গ্রুপ ওয়াইজ মৌল শেখার প্রয়োজনীয়তা তোমরা যারা এখনো বুঝতেছো না বা গ্রুপটাকে মুখস্থ করে নিচ্ছ না, তারা বড় বিপদের জন্য অপেক্ষা করো, টেনশন নিও না। তোদের একটা মজার জিনিস বলি, দেখ গ্রুপ কেন আরো মুখস্থ করবি, সেটা হচ্ছে এই অন্ত অবস্থান্তর মৌল, এটা লাগবে না, তোরা নিজেরা দেখিস। সেটা হচ্ছে ধর অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় আমরা এরকম একটা যৌগ পাবো, LiAlH4, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা লিথিয়াম টেট্রাহাইড্রাইড ও অ্যালুমিনিয়াম। এই যৌগটা একটা ভালো বিজারক। এখন এই বিজারকটা যেভাবে কাজ করে, যেমনে কাজ করে বা যে লেভেলের বিজারণটা করে, এরই মতো হুবহু আর একটা যৌগ আছে। সেই যৌগটা কেটা জানোস? সেই যৌগটা হইতেছে NaBF4। এখন এই জিনিসটাই না অনেকে ধরতেই পারে না যে কেন এই যৌগ দুইটা সিমিলার কাজ করে, মানে তাদের মাথাতেই আসে না। তোরা একটু বল দেখি মাথায় আসে কিনা এই যৌগ দুইটা সিমিলার হওয়ার কথা নাকি না, বলেন তো কেমনে সিমিলার হওয়ার কথা? গ্রুপ খেয়াল করেন, লিথিয়ামের জায়গায় বসছে সোডিয়াম, একই গ্রুপের একটা মৌল। সো লিথিয়াম আগে ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই বসছে। অ্যালুমিনিয়ামের জায়গায় বসছে বোরন, বোরনের উপরের মৌল, বোরন উপরের মৌল, অ্যালুমিনিয়াম হচ্ছে নিচের মৌল বসলো। হাইড্রোজেনের জায়গায় এখানে জাস্ট ফ্লুরিন বসছে। সিমিলার কাজ কেন? হাইড্রোজেনের যোজনী এক, ফ্লুরিনের যোজনী এক। বুঝিয়াছো আমার কথা? তো এই যৌগগুলো না যে সিমিলার কাজ করবে, সিমিলার রিয়াক্ট করবে, মানে বইতে ধর কোন একটা যৌগ এরকম দেওয়া আছে যে ধর তোর কি বলে RCHO, এটা তো অ্যালডিহাইড বলে, তোরা জানোস তো অনেকে আর কি। এরকম একটা বিক্রিয়া দিছে, ধরো RCHO, এটার উপরে লেখা LiAlH4। এখন তুমি এটা শিখছো যে এখান থেকে বিক্রিয়া করে তৈরি হয়েছে অ্যালকোহল, তার মানে আরো H তৈরি হয়। তুমি এই বিক্রিয়া তো মুখস্থ করে গেছো, পরীক্ষার হলে যায় তুমি দেখলা এই বস্তু দেয়ই নাই, এই বস্তু দেয় নাই, দিয়ে তোমরা বলছে এখানে NaBF4। তুমি তো এবার পাখানা করে দেয়ালে লাগানো শুরু করছো যে ওরে বাবা NaBF4 কি, আবার এটা দিয়ে কি বিক্রিয়া হয়, শেষ। এই যৌগ যে ওটা সিমিলার, এটা বুঝবা কেমনে? এটা বুঝবা তুমি সেই পর্যায় সারণী থেকে, জিনিসগুলো এইভাবে রিলেট হয়। সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের বড় ভাইয়া বড় আপুদের দেখবে প্রচন্ড ভয়। ভয়ের একমাত্র কারণ ওই শালায় অর্গানিক কেমিস্ট্রি যে পড়তে বইছে, ও কেমিক্যাল বন্ড পড়ে নাই, কেমিক্যাল বন্ড না পড়ে এটা পড়তে বসছে। আর কেমিক্যাল বন্ড পড়লেও ও পর্যায় সারণী সম্পর্কে পাত্তা দেয় না, মানে পর্যায় সারণীকে ঠিক মতো শেখে নাই। সেই কাজটা কেউ কইরো না, খবরদার, ঠিক আছে? দূরও কি জানি লিখলাম আর কি, বয়সের কারণে এসব উল্টা পুল্টা লিখি, কথা কইতে কইতে লিখতেছি তো NaBF4 হইলো আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তোমাদেরকে, এখন আমি একটু জটিল যৌগ নিয়ে কথাবার্তা বলে রাখি। চলো শিরোনাম একটু লেখো, জটিল যৌগ। এটা যে কবে আবার কথা বলতে পারবো, তখন আবার ভুলি যায় না এই কথাগুলো। জটিল যৌগ ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড। সো জটিল যৌগের কিছু নমুনা দেখি আমরা, জিনিসগুলা কেমন হয়, কিছু যৌগের সংকেত দেখি, তাহলে আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। ধরো K4FeCN6, এটা একটা জটিল যৌগ। লিখতে থাকো সবাই, তবে যখন যৌগগুলা লিখবে আশেপাশে উপরে নিচে জায়গা রেখো। K3FeCN6, এটা আর একটা জটিল যৌগ, ঠিক আছে? এখন আরো একটা জটিল যৌগ লিখি, এটা একটা জটিল যৌগ। আরো দেখতে চাও? কত দেখতে চাও? সব দেখানো যাবে। আচ্ছা হইছে, বাদ দে, বোঝ। এখন আমাকে বল, এতগুলা জটিল যৌগ দেখে আইডিয়া দে তো, জটিল যৌগ দেখা মাত্র চেনার উপায় কি বলেন? দেখা মাত্রই জটিল যৌগ চিনতে পারতে হবে যে এটা একটা জটিল যৌগ, বলো। মোহাইমেন ফারজান একটা সেকেন্ড ব্র্যাকেট দিছে, আর কেউ? কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস, থার্ড ব্র্যাকেট, রাইট। এই বস্তুটা দেখি বুঝি ফেলবা বক্স ব্র্যাকেট দেখে যে এটা একটা জটিল যৌগ। সো জটিল যৌগ দেখা মাত্র চেনার উপায় তোমাদের বইতে তো লেখাই নাই, আর কোনো স্যারও বলে না, বলে যে এখানে সন্নিবেশ বন্ধন গঠিত হয়। সন্নিবেশ বন্ধন বুঝতে গেলে তো আমার গাঠনিক সংকেত লেখা লাগবে। নর্মালি একটা যৌগের সংকেত লেখা থাকলে তার গাঠনিক সংকেত লেখা থাকে না, আমি দেখে বুঝবো কেমনে আর কি। সো বেসিক্যালি সবচেয়ে স্মার্টেস্ট, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে থার্ড ব্র্যাকেট যদি থাকে এরকম বক্স দেওয়া, তাহলে এটা জটিল যৌগ। তবে শুনে রাখো, জটিল যৌগে কিন্তু থার্ড ব্র্যাকেট ছাড়াও হয়। যেমন ধরো এইরকম একটা যৌগ NiCO4, এই বস্তু কিন্তু আমি ওর পরে পড়াইতে পারবো না, ভুলে যাও না। তারপরে ধরো FeCO5,
এই যৌগগুলো কিন্তু জটিল যৌগ। এবং সিও মানে কিন্তু কার্বন মনোঅক্সাইড, এটা কিন্তু কোবাল্ট না, এটা কার্বন মনোঅক্সাইড, এটা কার্বন মনোঅক্সাইড। তাহলে জটিল যৌগের কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম আর কি। আর থার্ড ব্র্যাকেট ছাড়া যে জটিল যৌগগুলো হয় এটা সংখ্যা মেলা বেশি না, ওই 2-4টাই, তার মধ্যে তোরা জাস্ট এই 2টা শেখ, তাতেই কাজ হবে আর কি। ঠিক আছে, যে এটাকে বলে নিকেল টেট্রাকার্বনিল। আচ্ছা আমি নামগুলো একটু লিখে দেই, নামকরণ কেন এরকম হয়েছে পরে বুঝবা, আপাতত জাস্ট নামগুলো লেখো। এটা নাম হচ্ছে নিকেল, আমি এনআই দিয়ে লিখলাম, টেট্রা কার্বনিল, কার্বনিল। কার্বন মনোক্সাইডটাকে এখানে কার্বনিল বলে ডাকা হচ্ছে, তাই এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে আয়রন পেন্টা কার্বনিল, আয়রন পেন্টা কার্বনিল। ঠিক আছে, আচ্ছা এই যৌগটার নাম হচ্ছে টেট্রা অ্যামিন, AMMINE। কালকে অ্যামোনিয়া বানান দেখছোস, অ্যামোনিয়াকে কি নামে ডাকতেছে? অ্যামিন। টেট্রা অ্যামিন কপার, ব্র্যাকেটে লেখা লাগবে হচ্ছে 2, রোমান নাম্বারে 2, তারপরে লেখা লাগবে হচ্ছে সালফেট, টেট্রা অ্যামিন কপার 2 সালফেট, টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। বুঝিয়াছো বন্ধুরা? বুঝা লাগবে না, জাস্ট কিপ অন রাইটিং, নিজেরাই আবিষ্কার করতে পারবা যে এগুলোর নাম কেন এরকম হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানো, পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট, FERRATE, ফেরেট, ব্র্যাকেটে আবার লেখা লাগবে হচ্ছে 2। আর এই যৌগটার নাম হইতেছে তুমি আসছো কেন? তোমাকে তো ডাকেনি, আমি তো এইটুকুকে ডাকছি, ছোট হতো। এই যৌগটার নাম হইতেছে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট, কত জানো? 3। কোনো পার্থক্য নাই, পার্থক্য এতটুকু, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। ডান। এখন এই যৌগগুলোর আরো একটা করে নাম আছে, সে নামগুলো একটু লিখে দেই। এটার একটা নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটাকে বলে ফেরোসায়ানাইড। আর এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, FERRI, ফেরি, CYANIDE। কেন এরকম নাম হয়েছে প্রত্যেকটার ব্যাখ্যা আছে, আপাতত জাস্ট লেখ। আচ্ছা, কোথায় কি 2, কেন কেন 3, আসতেছে আস্তে আস্তে। এবার শুরু করি আর কি, আগে লেখা হয়েছে বলো। ওকে, প্রথম কথা হচ্ছে লেখো 1 নাম্বার পয়েন্ট, জটিল যৌগে জটিল আয়নে অবশ্যই অবশ্যই একটি অবস্থান্তর ধাতব মৌল থাকবে, এবং সেইটাও একটাই যে থাকবে বলছি, একটা পরমাণু থাকে, মাত্র একটা পরমাণু, এক পিস পরমাণু। বুঝেছো? দেখো প্রতিটা জায়গাতে জটিল আয়ন কাকে বলে, থার্ড ব্র্যাকেটের ভিতরের যে অংশটা এটাকে বলে জটিল আয়ন। এইখানে এইটা হচ্ছে জটিল আয়ন, এইখানে হচ্ছে এইটা জটিল আয়ন, আর এই পুরো যৌগটাই জটিল, এই পুরো যৌগটাই জটিল। বুঝিয়াছো আমার কথা? সালফেট একটা নরমাল জিনিস, এখানে পটাশিয়াম নরমাল, এখানে পটাশিয়াম নরমাল। থার্ড ব্র্যাকেটের ভিতরের যে অংশটা এটাকে বলা হচ্ছে জটিল আয়ন। তো এই জটিল আয়নের ভিতরে অবশ্যই একটা তোমার কি থাকবে বলছি, ডি ব্লক মৌল না অবস্থান্তর মৌলই থাকবে, এবং সেই অবস্থান্তর মৌলটা এক পিসি পরমাণু থাকবে। দেখো এই যে অ্যামোনিয়া এখানে 4টা, এখানে সায়ানাইড 6টা, এখানে কার্বন মনোক্সাইড 4টা, যাই থাকুক না কেন এই ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল এক পিসি থাকবে। তোরা কি বুঝছস বাবা আমার কথা? ওটা এক পিসি থাকবে আর কি, ঠিক আছে? বুঝছিস তো নাকি? সামনে আগাবো। আচ্ছা পরের কথা দেখো, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্যাটায়ন এর নাম আগে, এটা দুনিয়ার সবকিছু নিয়ম, অ্যানায়ন এর নাম পরে।
এটা তো বলার কিছু নাই। খেয়াল করে দেখো, এই যৌগটা যখন নাম লিখেছি তখন আগে কার নাম বলছি? পটাশিয়ামের নাম বলছি না? কেন বলছি? কারণ এখানে পটাশিয়ামটা হচ্ছে ক্যাটায়ন, আর জটিল আয়ন যেটা ছিল সে ছিল অ্যানায়ন। তোরা কি বুঝছস বাবা আমার কথা? এখানে যে জটিল আয়নটা ছিল দ্যাট ওয়াজ দ্য অ্যানায়ন। এইখানেও দেখেন পটাশিয়ামের নাম আগে বলছে, এই অ্যানায়নটার নাম পরে বলছে। এইখানে দেখো তো কার নাম আগে বলছে, তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কোন অংশটার নাম আগে বলছে। এইটুকু পার্টের নাম আগে বলছে কিন্তু, কারণ এই পার্টটুকুই কিন্তু ক্যাটায়ন এই জায়গায়। তোরা কি বুঝছস বাবা? আচ্ছা, সো ক্যাটায়নের নাম আগে, অ্যানায়নের নাম যে পরে বলা লাগে, এটা দুনিয়ার নিয়ম। সোডিয়াম ক্লোরাইডের নাম দেখো তো, তুমি আগে কার নাম বলো? সোডিয়াম বলো, তারপরে কি বলো? ক্লোরাইড, ক্লোরাইড বলো, বলো না? সো কাহিনী হচ্ছে এটা। ওকে, আচ্ছা, 3 নাম্বার কথা হচ্ছে জটিল আয়নের নামকরণের ক্ষেত্রে, জটিল আয়নের নামকরণের ক্ষেত্রে প্রথমে লিগ্যান্ডের সংখ্যা, তারপর তার নাম। এখন কথা হচ্ছে লিগ্যান্ড জিনিসটা কেডা? আবার লিগ্যান্ড করতে এলো তো লিজেন্ড শুনছি আমরা, তাই না? ওই যে তোমরা ছ্যাঁচড়া মার্কা কতগুলো পেজ ফলো করো না, ভালোবাসা ছাড়া জীবনে কি আছে, টুকুর টুকুর প্রেম কাহিনী, তোমার আমার গল্প, রাইতের বেলা ঘুম আসে না, এই টাইপের কিছু পেজ তোমরা ফলো করো, দেখা যায় না? ওই যে আমার রাসায়নিক ফেলুদা আইডিতে তোমরা যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমি সেটাই অ্যাকসেপ্ট করি, যার ফলে একটু বিনোদন নেওয়া যায়। হঠাৎ করে পেজে ভেসে আসলো তোমার আমার গল্প, কি একটা ঘোড়ার ডিম জানি বলে দিবে, বলবে ম্যানশন করো, ম্যানশন, লুক এট দ্যাট বানান, ম্যানশন। এই ম্যানশন বানান মানে জানো? মানুষ যে বাড়িতে থাকে তারে বলে ম্যানশন। হ্যাঁ, তারপরে আবার বানান লিখবে MANTION, ম্যানশন। মানে এ যে কি অশিক্ষিত! এ গ্রামের চাচাতো ভাইও না, এটা গ্রামের চাচাতো বইন, মানে আরো অশিক্ষিত। ভাই তো তাও ভ্যান গাড়ি চালায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় বানান টানান দেখে, 2-4টা শিখে। এ গ্রামের চাচাতো বইন, এটার অবস্থা আরো খারাপ। একটা শিক্ষিত ছেলে কিভাবে এই সব পেজ ফলো করে এবং এদের পোস্টের কমেন্টে যে বন্ধুরে ট্যাগ করে, আমার আসলেই ধারণাতে আসে না। আবার কোন কোন ছাগলে এই 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 পোস্টগুলো শেয়ারও করে, যে বন্ধু দেখো রুচির কি অধপতন, মেনশন বানান পর্যন্ত জানে না, ও ইন্টারমিডিয়েটে পড়ে, কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, শোনো, যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম ভুলিয়ে গেছি। ওই যে বলে আবার লিজেন্ডরা কি বুঝবে আর বাকিরা খুঁজবে, ওরে বাবা রে বাবা, প্রতিভা দেখলে লিজেন্ড না, দ্য ওয়ার্ড ইজ লেজেন্ড। ইফ ইউ ক্যানট প্রনাউন্স ইট রাইট, ইট জাস্ট ডোন্ট। লিজেন্ড, লিজেন্ড কি রে বাবা? লিগ্যান্ড, হোয়াট ইজ দ্যাট লিগ্যান্ড? বানানটা হচ্ছে LIGAND। এবং তোরা কি জানিস, তোরা অনেকেই দেখবি যে ফেসবুকে ওই রাসায়নিক ফেলুদা আইডিয়ার খুঁজে পাচ্ছিস না, তার কারণ হচ্ছে আমি এগুলো দেখলেই বুঝছো রাইজুল, ধুম ধারাক্কা ব্লক। আমার মনে হয় ব্লক লিস্টেই 200-400 মানুষ ঢুকে গেছে, কোনো কথা নাই। এই ছাগল ফাগল আসে থেকে? ভাই তোরাই বাংলাদেশ, তোদের রুচিবোধ যত উন্নত হবে এই দেশটা তত উন্নত হবে। তুই যদি আজকে ছ্যাঁচড়ামি পছন্দ করস, একটা কম দামি জিনিস, একটা কম কোয়ালিটির জিনিসকে তুই পছন্দ করিস, হ্যাঁ তোর অ্যাবিলিটি কম হতেই পারে, ইটস টোটালি ফাইন, কিন্তু তোর যদি সবসময় চোখ থাকে নিচের দিকে, তার মানে তোর ঝামেলা আছে, লিটারালি ঝামেলা আছে। যেমন ধর আমি তোদেরকে বলি, আমার মোবাইলটা নষ্ট, তোরা অনেকেই ওই যে গ্রুপেও মাঝে মধ্যে বলিস, বা ওই যে এই ডিসপ্লেটা তো এই যে গ্রিন লাইনের দেখা যাচ্ছে রাইসুল, হ্যাঁ এই যে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। এখন দেখ, এটার জন্য আমার একটা নতুন ফোন কেনা লাগবে। এখন এই জন্য আমি যেটা করছি, তোর ওই তোরা গ্যালাক্সি জেড ফোল্ড এর নাম তো শুনছস, মানে এখন হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি ফোন আর কি। আমি না ওইটা কেনার চেষ্টা করতেছি, তো আমার কাছে এত টাকা এখন নাই, এই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে আর কি। তো এটা শুনে এই যে আমাদের অফসের রাইসুল, রায়হান, এরা আমার বারবার নিষেধ করতেছে, দাদা এটা কিনেন না। কেন? এই ফোল্ডিং টেকনোলজি এখনো আপগ্রেডেড না, এখনো ওই পর্যায়ে যায় নাই, এখনো অনেক ঝামেলা আছে, এটা কিনেন না, পরে কিনেন। আমি কিন্তু এই কথা শুনি নাই, কারণ আমার রুচিবোধের জায়গাটা ওইটা। আমি ফিউচার দেখতে পাই, আমি বুঝতেছি যে আজকে আপগ্রেডেড না, কালকে তো হবে, সেদিন প্রযুক্তিটা না, আমি সবার চেয়ে আগায় থাকবো।
মানে রুচিবোধ ব্যাপারটা এরকম, ভাবিস না যে টাকা বেশি বলে আমি এটা কিনতেছি, তা না, নতুন প্রযুক্তি, আই শুড বি অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে আমরা যদি ওইসব ফালতু আলতু পেজ ফলো করতে থাকি, ওই জিনিসগুলো শেয়ার করতে থাকি, ওইগুলাতে মজে থাকি, ওইগুলাতে মেনশন করতে থাকি, মানে বেড়াসারা একটা অবস্থা আর কি। হ্যাঁ, যাই হোক, আসো বন্ধু, না এটা ওয়ান প্লাস না বন্ধু, এটাও গ্যালাক্সি নোট 20 আলট্রা, বুঝছো? আমি ওই কম দামি জিনিস ব্যবহার করি না, একটা ব্যাপার আছে আর কি। আচ্ছা যাই হোক, আসো, যে কথা বলতেছিলাম, যে লিগ্যান্ড বানানটা এরকম LIGEND, আর তোমরা যেটা বলো লিজেন্ড, লিজেন্ড না, উচ্চারণটা লেজেন্ড, LEJEND, লেজেন্ড। হুম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে, তো লিগ্যান্ড, হোয়াট ইজ লিগ্যান্ড, মুখে বলে দেই, এগুলোর কোনো বাধা ধরার সংজ্ঞা হয় না, বাট ওই সংজ্ঞাটা ভালো না এখন বোঝার জন্য। জটিল আয়নে অবস্থান্তর ধাতুটি বাদে, ভালো করে বোঝো, জটিল আয়নে অবস্থান্তর ধাতুটা বাদে যেসব মূলক বা পরমাণুগুলো থাকে বা অণুও থাকতে পারে, ওগুলোকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। ঠিক আছে, ওই লিগ্যান্ড গুলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, এগুলো এখন বুঝবা না, সিম্পলি বোঝো, জটিল আয়নের ভিতরে এই অবস্থান্তর ধাতুটা বাদে যারা আছে, যে আয়নগুলো আছে, যে পরমাণুগুলো আছে, যে অণুগুলো আছে, ওই সব কিছুকে বলা হচ্ছে লিগ্যান্ড। তাহলে দেখো এইখানে লিগ্যান্ডকে, এইখানকার লিগ্যান্ড হচ্ছে তোমার সায়ানাইড মূলক, এইখানকার লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড মূলক। আমাকে একটু বলো তো এইখানকার লিগ্যান্ডকে, এই যৌগটার লিগ্যান্ডকে বলেন তো। NM3, এটা কেটা? অ্যামোনিয়া, রাইট, NH3। এইটা, এই জায়গার লিগ্যান্ড কে বলেন তো। নিকেল টেট্রাকার্বনিল, এই যৌগটাতে লিগ্যান্ড কে? CO, এটা কিন্তু কার্বন মনোঅক্সাইড, এটা কিন্তু মানে কোবাল্ট ভাইবো না। এইখানকার লিগ্যান্ড হচ্ছে এটা, এই তো বুঝে গেলা। এখন এখানে সন্নিবেশ বন্ধন কি কেমনে হয় এগুলো পরের কথা, ঠিক আছে, এগুলো প্রথমে শেখা যাবে না, প্রথমে শিখলে মাথা ওলাই যাবে, একটু বাচ্চা স্টাইলে শেখো আর কি, পরে ডিটেল বলবো আমরা এগুলো নিয়ে। এই আজকে জাস্ট এক্সট্রা টাইম পাইছি তাই বলতেছি, আর কিছুই না, মানে ক্লাসের টাইম এখন অনেক আছে আমাদের হাতে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে নাম লেখার সময়, জটিল আয়নের নাম লেখার সময়, যৌগের নাম কিন্তু বলি নাই, যৌগের নামের ক্ষেত্রে নিয়ম ওইটাই, পুরান নাম, পুরান স্টাইল, আগে ক্যাটায়ন তারপরে অ্যানায়ন। এখন জটিল আয়ন যে অংশটা, ওইটার নাম বলার ক্ষেত্রে আগে তোমাকে বলতে হবে লিগ্যান্ডের সংখ্যা, তারপরে লিগ্যান্ডের নাম, লিগ্যান্ডেরটা আগে বলার পরে কি করতে হবে, তারপরে বলতে হবে যেটা, তারপর ধাতুর নাম, কোন ধাতু বুঝছো তো, তারপর হচ্ছে তোমার ওই অবস্থান্তর ধাতুর নাম, অবস্থান্তর যে ধাতুটা ছিল সেই ধাতুর নাম। ওকে, তারপর বলা লাগবে যেটা, তারপর ধাতুর নামের শেষে ব্র্যাকেটে ধাতুটির জারণ সংখ্যা লেখা লাগবে, জারণ সংখ্যা লিখতে হবে। চলো দেখি, K4FeCN6, এই যৌগটা আমরা একটু নতুন একটা পেজে লিখি। সবাই একটু করো আমার সাথে সাথে, K4FeCN6। এইখানে তোমাদেরকে টার্গেট দেওয়া হইলো যে এখানে তোমার যে আয়রনটা আছে, অবস্থান্তর ধাতু, ওর জারণ সংখ্যা বের করতে হবে, করে দেখো তো কত আসে। ওখানে আয়রনের জারণ সংখ্যা বের করে দেখো, কেমনে করতে হবে দেখো, ভুলে গেছো ছোটবেলার জিনিস। পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1, তাহলে 4টা পটাশিয়াম কত হবে, +4। আয়রনেরটা বের করবো, তাহলে ধরে নিলাম X। সায়ানাইড যে জিনিসটা, পুরোটারে একবারে বলো তোর চার্জ কত, পুরো সায়ানাইড জিনিসটার চার্জ কত, 0। সায়ানাইডের চার্জ কেমনে 0 হয়, সায়ানাইড মাইনাস না, CN মাইনাস না, সায়ানাইড মূলক, বুঝছ তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস কত, 6 লিখবো। কেন -6 লিখছি বুঝছেন তো, CN তো মাইনাস, প্রতিটা সায়ানাইডের চার্জ হচ্ছে একটা -1, তাহলে 6টা সায়ানাইড কত হবে, -6 ইকুয়াল টু কত আসবে, 0। তাহলে একটু হিসাব করে দেখতো ভাই, x ইকুয়াল টু কত আসে, x ইকুয়াল টু আসবে হচ্ছে +2। সো আয়রনের জারণ সংখ্যা এখানে আসছে হচ্ছে +2, এন্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এখানে কি করছে বুঝছো, অবস্থান্তর ধাতুর নাম লিখবো, লেখার পরে কি, নামের শেষে ব্র্যাকেটে ধাতুটার জারণ সংখ্যা লেখার কথা ছিল, এই যে দেখেন ওই কাজই করছে। এখানে ফেরেট বলছে, ফেরেট মানে তো আয়রনকে বুঝাইছে, ফেরেট 2, বুঝিয়াছো বন্ধুরা, ফেরেট 2, ওইখানে জারণ সংখ্যা বের করে দেখো তো কত। তাহলে এই যৌগটাকে আমরা একটু লিখি, সেটা হচ্ছে K3
FeCN6। এখানে একটু আমরা ওই আয়রনের জারণ সংখ্যা বের করি, তাহলে হচ্ছে +3 যোগ হচ্ছে x মাইনাস হচ্ছে 6 = 0, তার মানে x = বের করে দেখো +3 আসে। এই যে আয়রনের মাথার উপরে +3, এই জন্য K3FeCN6 যে যৌগটা, এই যে K3FeCN6, এই যৌগের নামের ব্র্যাকেটে দেখেন ওই যে 3। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? এখন এখানে একটা প্রশ্ন আমি স্যারকে করছিলাম, নবগোপাল স্যারকে, ওই আমলে, যে স্যার এখানে +3 কেন লিখতেছেন? আপনি তো সারা জীবন খুব জোর দিয়েছেন, আমিও তোদেরকে বারবার গালিগালাজ করছি না যে জারণ সংখ্যা লেখার সময় প্লাস মাইনাস লেখছ না কেন? তো এইখানে কেন জারণ সংখ্যা লেখার সময় প্লাস মাইনাস লিখতেছে না? স্যার খুব হাসি দিয়ে একটা কথা বলছিল, হুম, তোমাকে তো নিয়মটা বলে দেয়াই হলো, ধাতুর জারণ সংখ্যা লিখতে হবে, এটা বলে এরকম তাকায় আছে। আমি পরে বুঝছি যে ধাতুর জারণ সংখ্যা তো মাইনাস হয় না, হবে নাকি? সো ওইখানে যেহেতু ধাতুরই জারণ সংখ্যা লেখার কথা, আর তো কারোরটা না। যদি এমন হইতো কিছু যোগে ধাতুর লেখা লাগে, কিছু যোগে অধাতুর লেখা লাগে, তখন তোর অবশ্যই স্পেসিফাই করা লাগতো। সো স্যার খুব গাম্ভীর্যের সাথে বললো, তোমাকে তো বলে দেওয়াই হলো, ওখানে ধাতুর জারণ সংখ্যা লিখতে হবে। সো মানে ধাতুর তো পজিটিভই হয়, সো এখানে +3 লেখার দরকার কি? 3 লিখলেই তো হয়। এই জন্য বিজ্ঞানীরা এই সিস্টেম করছে। তোমরা কি বুঝছো আমার কথা? অশিক্ষিতগণ, আমার মনে হয় তো করে নবগোপাল স্যারের সাথে পড়তে বসা দিলেও স্যারও পাগল হয়ে যেত, এমন গরুর গরু। আচ্ছা, সো ঘটনা হচ্ছে এইখানে তাড়াতাড়ি করো তো, কপারের কি অবস্থা হবে? এখানে মুখে মুখে করে ফেলতেছি, এই দেখ কপারেরটা বাইর করব। এই বল অ্যামোনিয়ার চার্জ কত? টোটাল অ্যামোনিয়াটার চার্জ কত বলেন? গোটা অ্যামোনিয়ার চার্জ কত? 0। একটা চার্জবিহীন যৌগ। সো এইটা যদি 0 হয়, এ তো -2, SO4 2 মাইনাস না? এটা যদি -2 হয়, এই ছাগল তো +2, এইখানে হচ্ছে আয়রন +2, এইখানে আয়রন হচ্ছে +3। সো এটা যদি +2 হয়, দেখেন কপারের ব্র্যাকেটে কি লেখা? 2 লেখা। তোমরা কি বোঝেছো আমার গরুর দল, সিংওয়ালা গরু? বোঝে না? আচ্ছা, এখন কথা হইতেছে বন্ধুরা, তাহলে চলো আমরা একটু নামগুলো একটু খেয়াল করি। আজকে যে সব বুঝে যাবা তা না, নামকরণের আরেকটা নিয়ম বাকি আছে, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আমি এখানে লিখে দেই। জটিল আয়নটি অ্যানায়ন হলে তার নামের শেষে কি যুক্ত হবে জানো? তার না তো, ধাতুটির নামের শেষে এট যুক্ত হবে। যদি জটিল আয়নটা অ্যানায়ন হয়ে যায়, মানে ঋণাত্মক হয়, তাহলে তোমার, ওরে বাবা গায়ে ব্যথা রে, ওইটার নামের শেষে হচ্ছে এট যুক্ত হবে। কার নামের শেষে? ধাতুটার নামের শেষে। দেখো প্রথমে আসো, K4FeCN6, এই যৌগটার নাম দেখো। প্রথমে কি বলছে? পটাশিয়াম বলছে। কেন পটাশিয়াম বলছে? কারণ ভাই দুনিয়ার সমস্ত যৌগে আগে ক্যাটায়নের নাম বলার নিয়ম, এই জন্য পটাশিয়াম বলে ফেলছে। পটাশিয়াম কয়টা এটা বলা লাগে না, কখন যে K4 হবে আর কখন যে K3 হবে এটা তোরা হিসাব করে নিজেরাই পারবে, আমি দেখাই দিব আর কি। নাম শুনেই বলে দেওয়া যায় যে এখানে মানে পটাশিয়াম কয়টা। দেখো পটাশিয়াম বলার পরে এইবার তো জটিল অংশের নামে গেছে নাকি? তোরা কি বুঝছিস রে বাপ আমার কথা? আমার তো ভয় লাগতেছে, বুঝে নাকি বুঝে না আল্লাহ মাহবুব জানে। ওইটা বলার পরে তো আমরা এইটুকু অংশে চলে গেছি, তাই না? এই যে এইটুকু অংশের নাম বলতে গেছি, মানে প্রথমে ক্যাটায়নের নাম, তারপর হচ্ছে অ্যানায়নের নাম। এখন অ্যানায়নিক পার্টটা তো জটিল অংশ হয়ে গেছে। তো জটিল অংশের নাম কেমনে বলে সেটা এই যে এখানে বলা ছিল। এই যে জটিল অংশের নাম কেমনে বলে, এই 3 সিম্পল স্টেপ ইউ হ্যাভ টু ফলো। জাস্ট এই 3টা সিম্পল স্টেপ। 1 নাম্বার স্টেপ এটা, 2 নাম্বার স্টেপ এটা, 3 নাম্বার স্টেপ এটা। বুঝছস? তাহলে এখন দেখো প্রথম স্টেপে কি বলতে বলছে? লিগ্যান্ডের সংখ্যা তারপরে তার নাম। দেখেন তো ঠিক আছে কিনা। পটাশিয়াম বলার পরে যখনই জটিল অংশে ঢুকছে, আগে বলতেছে হেক্সা, হেক্সা সায়ানো, 6টা সায়ানাইড ছিল, হেক্সা সায়ানো। তারপরে কি ধাতুর নাম বলতে বলছে, এই যে মিলাই দেখ, প্রথমে লিগ্যান্ডের সংখ্যা তারপরে তার নাম, তারপরে হচ্ছে অবস্থান্তর ধাতুটার নাম বলতে হবে, লাস্টে হচ্ছে অবস্থান্তর ধাতুর নামের ব্র্যাকেটে তার জারণ সংখ্যাটা লিখে দিতে হবে রোমান নাম্বারে। তাহলে দেখো তো এখানে কি বলছে, পটাশিয়াম পাইছিল বলে দিছে, পটাশিয়াম হেক্সা সায়ানো
পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট ব্র্যাকেটে 2 লেখছে, ওই যে ওইটা। তাহলে এটার নাম কি দেখেন তো মিলে কিনা। এই যে পটাশিয়াম পাইছে বলে দিছে হেক্সাসায়ানোফেরেট ব্র্যাকেটে 3। এখন কথা হচ্ছে এখানে 8 বলতেছে কেন? ফেরাম থেকে নামটা আসছে হচ্ছে ফেরেট, খেয়াল করো। ফেরাম FERRUM, ফেরাম থেকে নামটা আসছে হচ্ছে ফেরেট FERRATE ফেরেট। এই যে 8 যুক্ত হয়েছে নামের লাস্টে। যদি থাকতো বলতো কোবাল্ট, কোবাল্টের নাম কি হতো বলো? যদি হয়তো নিকেল NICKEL নাকি এলি জানি না, আচ্ছা এটা নামের বানান জানি না, আচ্ছা বাংলা লিখি। কি সব মুছে গেল কেন টেকনোলজি? যদি হয়তো নিকেল তাইলে কি নাম হইতো বল? তারপরে ধর যদি হয়তো কপার, কপার তো ল্যাটিন নামে কাপ্রাম CUPRUM কাপ্রাম, কাপ্রামের নাম কি হইতো বলেন? তারপরে ধরেন দেখি কটে পারিস কিনা। আচ্ছা এইটার নাম ফেরাম থেকে হয়তো ফেরেট, কোবাল্ট থেকে হয়তো হচ্ছে কোবাল্টেট, কোবাল্টেট, নিকেল থেকে হয়তো হচ্ছে নিকেল। আমি নিকেল বানানটা ভুলে গেছি, NICKEL সম্ভবত। ইংরেজি বানানে যেহেতু কনফিউশন আছে এজন্য বাংলা লিখতেছি। বাংলায় বানানটা এইভাবে লেখে নিকেলেট, নিকেলের সাথে এট যুক্ত করলে নিকেলেট। আচ্ছা কাপ্রাম থেকে কি আসবে জানো? কাপ্রেট CUPRAT কাপ্রেট। বুঝিয়াছো আমার কথা? এরকম আর কি। তাহলে দেখো এখানে কি করছে, এই যে জটিল আয়নটা এটা কি অ্যানায়ন না? এই জটিল আয়ন এটাও কি অ্যানায়ন না? এই জন্য এদের নামের শেষে কি যুক্ত হয়েছে? এট, এট, এই যে এট। কিন্তু মজার কথা দেখ, এই যৌগটার নামে এইখানে ক্যাটায়ন কোনটা বলুন তো? এখানে ক্যাটায়ন কোনটা? এইখানে ক্যাটায়ন হইতেছে বন্ধু তোমার এটা, এই বস্তুটা হইতেছে ক্যাটায়ন, যেটা হচ্ছে জটিল অংশ। সো ক্যাটায়ন যদি হয় ওর ক্ষেত্রে কিন্তু ধাতুর নামের শেষে এট যুক্ত হয় না, এখানে কিন্তু জাস্ট কপার, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। আচ্ছা আমি একটা কাজ করি, তোরা আবার অনেকে ভুল বুঝতে পারিস আমার কথা, কপার বলে আবার কাপরেট লিখে ফেলিস না, ওটাকে লেখে কাপরেট, না সরি কপার, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট এইভাবে লেখে, এটা কিন্তু কাপরেট না। বুঝিয়াছো? তাহলে এখানে জটিল অংশটাই হচ্ছে ক্যাটায়ন, সো ক্যাটায়নের নাম অলওয়েজ আগে বলার কথা। এখন জটিল অংশের নাম যখনই বলতে যায় তখন আগে লিগ্যান্ডের সংখ্যা তারপরে তার নাম, তাহলে কথা শুরুই করছে হচ্ছে টেট্রাঅ্যামিন দিয়ে, তারপরে বলছে কপার, তারপরে জারণ সংখ্যা, তারপরে হচ্ছে পরের অংশের নাম সালফেট। বাবা তোরা কি আমার কথা বুঝছস? আচ্ছা তারপরে দেখি তোদেরকে। আর এই যৌগের নাম কেন নিকেল টেট্রা কার্বনিল? এর মধ্যে কোনো জটিলতা নাই, সিম্পলি প্রথম থেকে শুরু করে শেষের দিকে নাম বলে দিছে, নিকেল টেট্রা কার্বনিল শেষ, আয়রন পেন্টা কার্বনিল শেষ। তার মানে বুঝতে পারতেছে একটা জিনিস, লিগ্যান্ডের নাম যে চেঞ্জ হয়ে যায়। কিছু লিগ্যান্ড চিনায় দেই, দেখো ধরো NH3 একটা লিগ্যান্ড, বুঝতেই পারতেছো সবাই লিগ্যান্ড হইতে পারে না, লিগ্যান্ডের একটা কমন বৈশিষ্ট্য থাকা লাগে, মুক্ত জোড় ইলেকট্রন থাকা লাগে, বুঝছো? পানি নিজেও কিন্তু একটা লিগ্যান্ড, পানিও একটা লিগ্যান্ড, দেখাবো আমি একটু পরে। তারপরে তোমার ক্লোরিন মানে মাইনাস ক্লোরাইড আয়ন যেটা, এটাও লিগ্যান্ড। তারপরে তোমার CN মাইনাস একটা লিগ্যান্ড। এদের সবারই মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন ছাড়া তোমার লিগ্যান্ড হয় না। OH মাইনাস একটা লিগ্যান্ড, তারপরে ধরো Br মাইনাস একটা লিগ্যান্ড, এরকম আছে বহু আছে। CO একটা লিগ্যান্ড। এখন এদের নাম কি জানোস? দেখ অ্যামোনিয়ার নাম হয়ে যাবে অ্যামিন, অ্যামিন উচ্চারণটা ময়ম, অ্যামিন। পানির নাম কি হয়ে যাবে জানোস? গেস করতো। পানির নাম হয়ে যাবে অ্যাকুয়া, এটারে বলা লাগবে হচ্ছে অ্যাকুয়া। Cl মাইনাস, আমরা তো এটাকে ক্লোরাইড আয়ন বলি, এখন লিগ্যান্ড হিসাবে তার নাম হয়ে যাবে ক্লোরো, ক্লোরো। CN মাইনাসের নাম হয়ে যাবে সায়ানো, এমনি কিন্তু এটা সায়ানাইড মূলক, কিন্তু লিগ্যান্ড হিসাবে নাম, যেহেতু বলে নিছি উপরে লিগ্যান্ড, লিগ্যান্ড হিসাবে নাম হচ্ছে সায়ানো। OH মাইনাসের নাম, OH মাইনাসের নাম হবে হচ্ছে হাইড্রক্সো, হাইড্রক্সো। Br মাইনাসের নাম তাহলে কি হবে গেস করেন তো, বলেন Br মাইনাসের নাম কি হবে? ব্রোমো, BROMO ব্রোমো। CO এর নাম কি হবে বলো? এটা কিন্তু কোবাল্ট না রে বাবা, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, এর নাম কি হবে? কার্বনিল, একটু আগে লিখছিলাম CARBONYL, বানানটা এরকম কার্বনিল। আচ্ছা সো একটা নিয়ম শিখে গেছো এখান থেকে, খেয়াল করছো? অ্যানায়নিক লিগ্যান্ড যেগুলো, অ্যানায়নিক লিগ্যান্ড অর্থাৎ ঋণাত্মক চার্জ যুক্ত লিগ্যান্ড যেগুলো, এদের নামের শেষে একটা কি আছে জানো?
ঋণাত্মক লিগ্যান্ডের নামের শেষে ও যুক্ত হয়, মানে উচ্চারণে ও বলতে হয়, হাইড্রক্সো ক্লোরো ব্রোমো, বুঝেছো? ও আছে, কমন ও আছে আর কি। আচ্ছা, সো এখানে দেখ, অ্যামোনিয়ার নাম হয়ে যাচ্ছে অ্যামিন, সায়ানাইডের নাম হয়ে যাচ্ছে সায়ানো, কোবাল্টের নাম হয়ে যাচ্ছে কোবাল্ট না, সরি, কার্বন মনোক্সাইডের নাম হয়ে যাচ্ছে কার্বনিল। হ্যাঁ, আরো একটা জটিল যৌগ দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যৌগটার নাম করো, আরো একটা যৌগ দিচ্ছি, এই যৌগটার নাম করো তাড়াতাড়ি, বলেন বলেন বলেন, এটার নাম বলেন। কেউ পারলো না? ক্লোরিন হেক্সাক্লোরো অ্যামনিন, হ্যাঁ, অনু অনুপমা দত্তর সম্ভবত হইছে। আমি একটু দেখি, দেখো, প্রথমে বাবা তোমার ধনাত্মক অংশের নাম বলার কথা, এখানে ধনাত্মক অংশ হচ্ছে এইটা, তো এইটা তো আবার জটিল অংশ হয়ে গেছে, তো জটিল অংশের নাম বলে কিভাবে? আগে লিগ্যান্ডের সংখ্যা তারপরে তার নাম, তাহলে আমরা কি বলবো? প্রথমে বলবো হেক্সা, তারপরে বলবো অ্যামিন, হেক্সা অ্যামিন, তারপরে বলবো ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামের শেষে কি এড যুক্ত হবে, মানে ক্রোমেট কি হবে? আনসার হচ্ছে হবে না। তার কারণ এই জটিল অংশটা ধনাত্মক, জটিল অংশটা যদি ঋণাত্মক হইতো তাহলে আমার বলা লাগতো, ঠিক আছে? তাহলে হেক্সা অ্যামিন ক্রোমিয়াম, হেক্সা অ্যামিন ক্রোমিয়াম, তারপরে কি বলবো ব্র্যাকেটে? ওইখানকার জারণ সংখ্যা বলবো, এইটা তো 0, এটা হচ্ছে -3, তাহলে এটা কত? +3, তাহলে ক্রোমিয়ামের পরে 3 বলা লাগবে, 3, তারপরে কি বলবো বলতো? ক্লোরাইড। এই হয়ে গেল, শেষ। বুঝেছো? হেক্সা অ্যামিন ক্রোমিয়াম 3, ক্লোরেট কেন রে বলদ ফারজান? আচ্ছা, টেট্রা অ্যাকোয়া নিকেল 2 সালফেট, আরে সাবাস, জোস, অদিতি। আচ্ছা, এইখানে দেখো, এই পার্টটা হচ্ছে তোমার পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, তো পজিটিভ পার্টের নাম আগে। পজিটিভ পার্ট তো হয়ে গেছে তোমার হচ্ছে জটিল আয়ন, তাহলে জটিল আয়নের নাম কেমনে বলে? আগে বলো টেট্রা, টেট্রা, তারপরে কি বলবা? অ্যাকুয়া, টেট্রা অ্যাকুয়া, তারপরে বলবো হচ্ছে নিকেল। এই নিকেল বানান কি রে ভাই? একটু গুগল মেরে দেখতো, NICK EL সম্ভবত, অস্বস্তিকর লাগতেছে। নিকেল নাকি NICK LE? না না, EL হবে মনে হয়, দেখো। নিকেলের পরে হচ্ছে এটা কত? 0, এটা হচ্ছে -2, তাহলে এটা +2, নিকেল 2 সালফেট। এই আমার হয়েছে না? ইয়েস, NICKEL, ঠিক আছে, নিকেল বানানো এটা। বুঝেছো বন্ধুরা? আচ্ছা, তারপরে দেখি আরেকটা যৌগের নাম বলতো, লাস্ট। এবার তোরা হেগে দিবি একদম।
তানজিমা বলছে এনো কি? বাবা এনো একটা লিগ্যান্ড। দেখো আমি একটু আগে বলছিলাম এই যে জটিল আয়নের ভিতরে তোমার কি বলো এটাকে, মানে এই কেন্দ্রীয় ধাতব পরমাণুটা বাদে যা থাকবে এরা সবাই লিগ্যান্ড। সে পানিও একটা লিগ্যান্ড, আবার এনোটাও একটা লিগ্যান্ড। তো লিগ্যান্ডের পেজ কই, এই যে লিখে দেই, এনো এর নাম হচ্ছে, এনো একটা লিগ্যান্ড, এটার নাম হচ্ছে নাইট্রোসো। এর আরো একটা নাম আছে ভুলে গেছি, এটার নাম হচ্ছে নাইট্রোসো লিগ্যান্ড আর কি। নাইট্রিক অক্সাইড, বেসিক্যালি কোনো চার্জ নাই। সো বলো এটার নাম কি হবে? পেন্টা অ্যাকুয়া নাইট্রেট ফেরাস সালফেট। তোরা তো নাইট্রেট মূলক কি চিনোস না রে ভাই, এটা তো নাইট্রেট না। নাইট্রেট তো NO3- রে পাগল, দূর বেটা, বাচ্চা কালার জিনিসে ভুল করে। এটার নাম হচ্ছে পেন্টা অ্যাকুয়া, AQUA, পেন্টা অ্যাকুয়া। তারপর এটার নাম হচ্ছে নাইট্রোসো, NITROSO। মানে এটা তোমরা যে এই কি অবস্থা ছোট্ট বন্ধু, নাইট্রোসো। তারপরে হচ্ছে ফেরাস, FERROUS, ফেরাস। তারপর হচ্ছে সালফেট। এখন একটা জিনিস শোন, এটাকে ফেরাস কেন বলতেছি, এটাকে বলা যাইতো পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট, এটা বলা যাইতো, বাট এটা বলাচ্ছে ফেরাস সালফেট বলাটা বেশি ভালো। কারণ কি, এখানে আয়রনের জারণ সংখ্যা তোরা একটু হিসাব করে দেখ। পানির তো বুঝতে পারতেছো চার্জ টোটালি 0, নাইট্রিক অক্সাইডের একটা যৌগ, সেটারও 0 হবে। সালফেট এটা কত, -2 না? তাহলে আয়রনের এখানে কত আছে, +2। তো এখন আয়রনের জারণ সংখ্যা যখন +2, এটা তো একবারে ফেরাস বলে দেওয়া যায়। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো ফেরাস সালফেট এটার নাম। এখন আরেকটা জিনিস একটু লাস্ট বলে দেই, সেটা হচ্ছে দেখো, এই আগে যে আমি যৌগগুলো লিখছিলাম, এই যৌগগুলোর আরেকটা করে নাম ছিল কিন্তু, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যৌগটার ক্ষেত্রেও কোনো নাম্বার টাম্বার বলা নাই, কিন্তু তারপরেও তোকে যদি কেউ এই নাম বলে, এখান থেকে হুবহু এই সংকেত লিখতে পারবি। পরে যেদিন জটিল যৌগ নিয়ে ডিটেইল আলোচনা করব সেই দিন বলবো, বাট জাস্ট জেনে রাখ যেটা করা যায়। এবং এখানে একটা মজার ব্যাপার দেখ, এইটার নাম কেন ফেরো বলে আর এটার নাম কেন ফেরি বলে, এটা বলতে পারবেন কেউ? এটার নাম কেন ফেরো বলে আর ওটার নাম কেন ফেরি বলে? ম্যাগনেটিজমের কোনো কাহিনী নাই। তানজিমা কিছুটা ধরতে পারছে, তানজিনা কিছুটা ধরতে পারছে মনে হয়। জারণ সংখ্যার খেলা, জারণ সংখ্যা এখানে কত, +2 না? +2 জারণ সংখ্যারে কি বলে আয়রনে, জানো? ফেরাস, FERROUS, ফেরাস। আর এখানে জারণ সংখ্যা হচ্ছে +3, এটাকে বলা হচ্ছে ফেরিক, FERRIC। এবং খেয়াল করে দেখ যে এখানে কি আছে, ফেরাসের শর্ট ফর্ম হচ্ছে ফেরো, এই যে FERRO, ফেরো, এই অংশটুকু, এই অংশটুকু। ফেরিকের শর্ট ফর্ম হচ্ছে এইটা, এই যে এইটুকু, FERRI, ফেরি। এটা হচ্ছে ফেরো আর এটা হচ্ছে ফেরি, সেরা আর হইতেছে সেরি। এই জিনিস তুমি যদি বাংলায় শেখো, তুমি ভালো ফিল করতে পারবা না। কারণ কি, তুমি কি জানো ফেরাস বাংলায় আমরা বানানটা কিভাবে লিখি দেখতো? বাংলায় আমরা লিখি ফেরাস, আর আরেকটা হচ্ছে কি ফেরিক। তো এখন বুঝলাম এটা, যে ফেরিকের শর্ট ফর্ম ফেরি আসতে পারে, বুঝলাম তো। কিন্তু ফেরাসের শর্ট ফর্ম ফেরো হয় কেমনে? এটা তো ফের বা ফেরা হওয়ার কথা, কিন্তু ফেরো হবে, মানে ফেরো হবে না, ফেরাও হবে না, হবে হচ্ছে ফেরো। কারণ ইংরেজি বানান থেকে আসতে হবে। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? ইংরেজি বানান দিয়ে নামকরণ শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। তুমি জাস্ট ভাষায় বর্ণনা করতে পারবা না যে ইংরেজি না পারলে এইসব ক্ষেত্রে কি বিপদে পড়তে হয়। এবং ওয়েলকাম টু জাহান্নাম টু দোজ পিপল যারা আসলে ইংরেজির প্রতি বিতৃষ্ণা প্রকাশ করো এবং ইংরেজি শেখো না। বড় বিপদে পড়ে যাবা, একদম বিপদে পড়ে যাবা। মনের ভিতর থেকে ভয় দূর করো। এখন থেকে যেসব নাম আমি ইংরেজিতে লিখবো, তোমরা যেন লিখতে কুণ্ঠাবোধ করো না, তুমি আরো অ্যাডভান্সড হয়ে লিখে ফেলো, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। যদিও আমাদের আজকের মানে ক্লাস ডিভিশনে তোমাদের অল্প একটু ছিল, বাট একটু এক্সট্রা জিনিস পড়া গেল, কারণ ফালতু জিনিস আমি পড়াই নাই, ওগুলো তোরা নিজেরা পড়ে নিস বাবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।